হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটাতে একদম অন্যরকম একটা কাজ করছি। নাম বিক্রিয়া প্রায় 40টা নাম বিক্রিয়া আমি আসলে এই খাতার মধ্যে মানে এই নোটের মধ্যে নোট করে ফেলছি। এটা তোমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। আমি শুরুতে আসলে দিতে চাইনি, বাট লিখতে লিখতে হয়ে গেছে। কি করছি জানো? ফেনল পড়াইছি, গ্লিসারিন পড়াইছি, এগুলো কিন্তু আমাদের ফুল সিলেবাসের টপিক। তো এই টপিকটা পড়ানোর সময় প্রত্যেকটা জিনিস ধরে 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 পড়াইছি অ্যাজ ইউজুয়াল। পড়ানোর সময় আবার কোনটা ইম্পর্টেন্ট সেগুলো পড়াই দিছি, বলাই দিছি। তারপরে হচ্ছে তোমাদের কাছে হোমওয়ার্কও বাসার মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পরে হলো যখন তোমার কাছে নাম বিক্রিয়া টপিকটা আসছে না, এখান থেকে দেখো শুরু করছিলাম নাম বিক্রিয়াগুলো। যতগুলো নাম বিক্রিয়া তোমরা পড়াইছিলাম এক থেকে শুরু করে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে কত দূর গেছি জানো? এক থেকে এক থেকে শুরু করে কত দূর চলে আসছি? এক থেকে শুরু করে চলে আসছি 40 নাম্বার পর্যন্ত আসছি। মোট 40টা বিক্রিয়া তোমাদের কাছে দিছি। 40টা বিক্রিয়া, ক্যান ইউ বিলিভ দ্যাট? 40টা বিক্রিয়া একটা ক্লাসের মধ্যে 40টা বিক্রিয়া তোমাদের কাছে লিখে দিছি। আসসালামু আলাইকুম প্রিয় সবাই, আমরা চলে আসলাম আমাদের 11 নম্বর লেকচারে, যেখানে আমরা পড়াশোনা করব ফেনল, গ্লিসারিন এবং নাম বিক্রিয়াগুলো আলাদা করে একটু আর কি। যদিও আমরা প্রত্যেকটা লেকচারের ভিতরে নাম বিক্রিয়াগুলো নিয়ে পড়াশোনা করেছি, তবুও একটু আলাদাভাবে একটু ডিসকাশনের জন্য একটা লেকচার রেখেছিলাম। অ্যান্ড সেটা নিয়ে আজকে পড়াশোনা। অ্যান্ড তোমরা অলরেডি জানো যে জৈব রসায়নের উপরে আমি মোট 12টা লেকচারে ভাগ করেছিলাম জৈব রসায়ন চ্যাপ্টারটাকে, যেখান থেকে আমি অলরেডি 10টা লেকচার নিয়ে ফেলছি। আজকে 11 নম্বর লেকচার, আর একটা লেকচার হলে আমরা কিনা সম্পূর্ণ এবং ফুল সিলেবাসের উপরে কিনা আমরা শেষ করে ফেলতেছি আমাদের জৈব রসায়নটাকে আর কি, কিন্তু আবার সম্পূর্ণ ফ্রিতে। সো তোমাদেরকে থ্যাঙ্কস যারা কিনা এই ফুল জার্নিতে ক্লাস করে করে সামনে আগে এগিয়ে আসছো। অ্যান্ড তোমরা যারা কমেন্ট করতেছিল যে ভাইয়া লেকচারটা তাড়াতাড়ি একটু শেষ করে দেন, যাতে করে আমরা আমাদের পরীক্ষা ভালো করতে পারি। অ্যান্ড সেটাকে মাথায় রেখে আমি আসলে কাজটা করছি। আশা করতেছি তোমাদের জন্য একটা বেটার জার্নি হয়েছে, অ্যান্ড বেটার জার্নি হবে যারা কিনা এখন শুরু করতেছো মাত্র আর কি। তোমাদের একটু বলে রাখি যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি যখন ডিজাইন করতেছিলাম তখন আমার মাথার মধ্যে কী চলে, আমার মাথার মধ্যে একটা জিনিসে চলে যে তোমরা এইটা পড়ার পরে তোমরা একা একা কোয়েশ্চেন সলভ করতে পারবা কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়েছে। কারণ প্রশ্ন সলভটা আমি করলে খুব বেশি বেটার না, কিন্তু কারণ কোয়েশ্চেন সলভ আমি করলে আমার একটা ট্রেনিং হবে, বাট তুমি করলে তোমার একটা ট্রেনিং হবে। এক্সাম হলে বসবে কি? অবশ্যই তুমি। দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হয়েছে যে কোয়েশ্চেন সলভটা তুমি যেন করতে পারো, তার সবগুলো টুলস আমি এই লেকচারের মধ্যে দিয়ে দেবো। এমনভাবে চমৎকারভাবে জিনিসটাকে ডিজাইন করেছি, আই গেস তোমরা এটা একটা ভালো ফলাফল পাবা এক্সাম যখন তোমরা দিবা, বা কোয়েশ্চেন সলভ যখন করতে পারবে টু বি স্পেসিফিক তখন আর কি। ওকে, সো এই আমার এই লেকচারটা কোথায় কোথায় কাজে লাগবে? কাজে লাগবে হচ্ছে তোমার একাডেমিকে, তোমরা যারা একাডেমিক পড়তেছো তাদের জন্য, পাশাপাশি তোমরা যারা অ্যাডমিশনের জন্য পড়তেছো তাদের জন্য কাজে লাগবে আর কি। আজকের লেকচার টু বি স্পেসিফিক যদি বলি, অ্যাডমিশনের জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। অ্যাডমিশনের জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু এখানে কিছু জিনিস আসলে একাডেমিকের জন্য দেখা যায় যে গ্লিসারিন ও ফেনল টপিক থেকে খুব বেশি লেভেলের প্রশ্ন আসে না। আর নাম বিক্রিয়া থেকে প্রশ্ন আসলেও, বাট নাম ক্রিয়াগুলো আমাদের জন্য এডমিশন লেভেলে গিয়া বেশি বা ভালো লেভেলে কাজে দেয় আর কি এটাতে। তো যাই হোক, একাডেমিকের জন্য এটা কাজে লাগবে এমনটা কিন্তু না, লাগবে না এমনটা কিন্তু না, কাজেও লাগবে। বাট যতটা না এডমিশনের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ততটা কিন্তু একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট না আগে, বুঝছো কথাটা? কারণ প্রত্যেকটা ক্লাসের শুরুতে তো এভাবে বলে দিচ্ছিলাম। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা তাহলে এবার সামনের দিকে একটু আগে যাই। অ্যাজ ইউজুয়াল ভাইয়া লেকচার করার সময় খাতা কলম সাথে নিয়ে বসে থাকতে হবে, অ্যান্ড ভাইয়াকে ইন্সপায়ার করার জন্য সুন্দর একটা কমেন্ট এবং তোমাদের যে সাবস্ক্রাইব করার যে ব্যাপারটা আছে এটাকে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? এবার যদি আমরা এক এক করে একটু আগাই, আমাদের কাছে শুরুতেই কী কী আছে? আমাদের কিন্তু টপিক ছিল এখানে কয়টা বলো তো? আমার কাছে টপিক ছিল হচ্ছে 3টা। কী কী টপিক? ফেনল, গ্লিসারিন আর নাম বিক্রিয়া। তো আমরা একটা কাজ করি, শুরু থেকে গ্লিসারিনটাকে শেষ করে নিই, তারপরে আমরা সামনের দিকে মুভ করব, কি বলো? আমরা শুরুতে গ্লিসারিন টপিকটাকে শেষ করে নিব আর কি। কী শেষ করবো আমরা? গ্লিসারিন টপিকটা। তো একটু আসো আমরা গ্লিসারিন টপিকটা একটু লিখি। গ্লিসারিন, গ্লিসারিন। ওকে, গ্লিসারিনটাকে এভাবেই লিখতেছি আমরা। তো গ্লিসারিনের সংকেতটাকে আমরা সবাই জানি কি না বলো তো? আমরা গ্লিসারিনের সংকেতটা কি সবাই আমরা জানি? গ্লিসারিনের সংকেত আমরা সবাই জানি। গ্লিসারিনের সংকেতটা হচ্ছে এরকম, CH2, তারপরে দিলাম CH, তারপরে দিলাম CH2। এইখানে একটা দিব হচ্ছে OH, এইখানে দিব একটা OH, এইখানে দিব হচ্ছে একটা OH, তাহলে 3টা OH পেয়েছে, তাই না? এটাই হচ্ছে আমাদের গ্লিসারিন, তাই তো? আচ্ছা, এই গ্লিসারিন যেটা আমরা মাত্র নিলাম, তো প্রত্যেকটা টপিক আমরা জন্য কীভাবে পড়ি? 3টা ভাগে ভাগ করে পড়ি আর কি। যে 4টা ভাগে ভাগ করে পড়ি, প্রপার্টিস, প্রিপারেশন, রিয়েকশন আর যে অ্যাপ্লিকেশন। তো প্রপার্টিস নিয়ে কথাবার্তা যদি বলি, যেহেতু এখানে আমরা দেখতেছি যে এর কাছে কি আছে, এখানে OH আছে, যেহেতু আমরা এখানে দেখতেছি OH আছে, তার মানে গ্লিসারিন এটা কার সাথে সম্পর্কিত আছে? অ্যালকোহলের সাথে না? গ্লিসারিন কার সাথে? অ্যালকোহলের সাথে মিল আছে ব্যাপারটা মনে হয়। তাহলে গ্লিসারিন একটা কাইন্ড অফ একটা অ্যালকোহল, একটা কি? একটা অ্যালকোহল। কোন অ্যালকোহল? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যখন আমরা অ্যালকোহল পড়তেছিলাম তখন বলছিলাম কিন্তু
যে যার মধ্যে একটা থাকে মনোহাইড্রিক, দুইটা থাকলে ডাইহাইড্রিক, তিনটা থাকলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল আর কি। আচ্ছা, আবার এটার মধ্যে কি আছে, যেহেতু অ্যালকোহল এটার মধ্যে আবার কি আছে, এটা এক কথা বললাম, এটা হচ্ছে একটা অ্যালকোহল। আবার বলতেছে কি এটার মধ্যে ওএইচ আছে, যেহেতু ওএইচ মূলকটা আছে তার মানে এটা কি করতে পারে, এটার মধ্যে আসলে হাইড্রোজেন বন্ড হইতে পারে, এটার মধ্যে হাইড্রোজেন বন্ড হতে পারে, হাইড্রোজেন বন্ড হতে পারে। যেহেতু এটা হাইড্রোজেন বন্ধন হইতে পারে তাহলে সেহেতু এখানে একটা কথা বলা যায় কিনা, এটা হচ্ছে পানিতে 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 প্লাস অ্যালকোহলে এটা দ্রবণীয় হবে আর কি, অ্যালকোহলে দ্রবণীয় হবে, অ্যালকোহলে দ্রবণীয় হবে। বুঝছো ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। তার মানে এইটা একটা হচ্ছে অ্যালকোহল যার মধ্যে ওএইচ আছে, হাইড্রোজেন বন্ধন আছে, পানিতে এবং অ্যালকোহল দ্রবণীয় হবে আর কি। তাহলে এর বাইরে তাহলে কোথায় দ্রবীভূত হবে না, ইথারে দ্রবীভূত হবে না, এটা মাথায় রাখতে হবে আর কি, তাই না? ইথারে দ্রবীভূত হবে না। আচ্ছা, বুঝলাম। এখন তাহলে ভাইয়া এখানকার মধ্যে তাহলে কথাবার্তাগুলো আমাদের কাছে আসতে হবে আর কি। এইখানে যে পার্টগুলো আমরা দেখতেছি না, এখানে কার্বন কার্বন কিন্তু একক বন্ধন, দ্বিবন্ধন কিন্তু নেই। তার মানে এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? যেখানে সম্পৃক্ত, অসম্পৃক্ত কিন্তু না। ক্লিয়ার না? ওকে, এবার তোমরা একটা কথার মধ্যে আসো। এই যে আমরা অ্যালকোহল এটা পাইলাম, তাহলে এখন এখান থেকে আমাদের কি কি পড়তে হবে? আমরা কিন্তু মোটা দাগে এর একটু কি পড়ে ফেলছি, আমরা এর একটু প্রপার্টিজ পড়ে ফেলছি, আমরা এর একটু প্রপার্টিজ বা বৈশিষ্ট্য পড়ে ফেলছি। এবার আমরা কি পড়বো, ওর প্রিপারেশনটা কিভাবে করে আমরা এইটা একটু দেখব, ওর প্রিপারেশনটা কিভাবে করে এটা আমরা দেখব। এরপর হচ্ছে আমরা ওর রিয়াকশন কিভাবে করে আমরা এইটা একটু দেখবো আর কি, ওর রিয়াকশন কিভাবে করে এটা দেখব, দেন এর অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলবো। বাট আমার কাছে কেন জানি মনে হয় অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলা লাগবে না। কেন কথা বলা লাগবে না? কারণ হচ্ছে আমরা তো জানি শীতকাল চলতেছে, শীতকালের মধ্যে কি লাগে আমাদের, গ্লিসারিন লাগে কি লাগে না তোমরা বলো তো? অবশ্যই লাগে, তাই না? তোমরা তো জানো গ্লিসারিন লাগে। তো আমরা এই তিনটা জিনিস নিয়ে মোটামুটি পড়াশোনা করবো, বাকিগুলো পড়বো না আর কি। এটা তাহলে হচ্ছে এইটা। এবার তুমি আসো প্রিপারেশনের জায়গাটাতে আমরা একটু চলে যাই। আসো, কিসের প্রিপারেশন? এই যে কার প্রিপারেশন বলো? গ্লিসারিনের প্রিপারেশন, গ্লিসারিন প্রস্তুতি। আমরা গ্লিসারিনের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতেছি, গ্লিসারিনের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতেছি। হ্যাঁ, তুমি যে গ্লিসারিনটা তৈরি করবা, কীভাবে তৈরি করবা? প্রথম কথা হচ্ছে তুমি চর্বি বা তেল নিবা, চর্বি বা তেল, তার সাথে তুমি কি করবা? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া করবা। ধরো ক্ষারীয় মাধ্যমে আমরা আদ্র বিশ্লেষণ করলাম, এটা করলে এখান থেকে তৈরি হবে হচ্ছে গ্লিসারিন তৈরি হবে। পাশাপাশি এইখানে হচ্ছে কি একটা লবণ তৈরি হবে, ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি হবে আর কি, যাকে আমরা সাবান বলতেছি। বুঝছো কি বললাম? তাহলে এইটা মাধ্যমে মূলত এটা তৈরি করা যায়, এটা দিয়ে তৈরি করা যায়। তাহলে এখন কথা হচ্ছে ভাই একটা চর্বির একটা উদাহরণ বলেন, তাই না? আসো, এখন আমরা যদি এখানে চর্বিগুলো আবার কেমন হয় জানো? চর্বিগুলো তাহলে কেমন হয়? চর্বিগুলো হয় হচ্ছে একটা, চর্বিগুলো তাহলে কেমন হয়? এই যে তো এই পার্টটা ছিল হচ্ছে আমাদের গ্লিসারিনের ওইখান থেকে, তাই না? এই পার্টটা ছিল হচ্ছে আমাদের কাছে গ্লিসারিনের ওখান থেকে ছিল এই পার্টটা। এখানে কিন্তু দুইটা হাত না, একটা হাত মাত্র। ওকে, তাহলে এখানে কি হবে? এরকম। তাহলে আমরা এটার মধ্যে দিলাম, এখানে দিলাম হচ্ছে ও ও ও, সমস্যা নেই। আচ্ছা, এই পাশে রাখবো আছে আমরা একটা এস্টার রাখবো আর কি দিলে, তাই না? একটা এস্টার মূলক দেখো হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আমাদের চর্বি, এটা হচ্ছে আমাদের কাছে চর্বি, এটা হচ্ছে আমাদের কাছে চর্বি, এইরকম একটা জিনিস আর কি। বুঝছো? ওকে ওকে। এই পাশের হাতটাকে আমরা CH3 লিখছি না, CH3 না দিয়ে আমি এখানে একটা আর দিই, থাকলে কি সুবিধা হবে পরে বলতেছি। এটা আর দিলাম, এখানে একটা আর দিলাম, আর আমরা যে কোনো একটা অ্যালকাইল মূলক আর কি এখানে একটা দিলাম। এটা তো এটা কি হয়েছে? একটা এটাই হচ্ছে আমাদের কাছে চর্বিটা, এটা হচ্ছে আমাদের কাছে চর্বিটা নিচ্ছে আর কি। আমরা এখানে নির্দিষ্ট কোনো চর্বির নাম নাই এখানে আর কি, আর এর উপর ভিত্তি করে চর্বিটা ভিন্ন ভিন্ন টাইপের নাম হইতে পারে। দিলাম, এর সাথে আমরা কাকে দিব? এর সাথে দিব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। এর সাথে আমরা কাকে দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিব আর কি। বুঝছো? ওকে, তাহলে এখন তুমি আসো ঘটনার মধ্যে একটু আসো। তাহলে এখান থেকে ভাঙলে কি হয়ে যাবে? এখান থেকে এই যে এই পার্ট ভাঙবে আর কি, তাই না? আসো, জিনিসটা কি হইলো জিনিসটা দেখাই তোমার একটু। তাহলে তোমার কাছে কি হবে? এই যে CH2CH, এখানে আসবে হচ্ছে CH2, এক জায়গায় আসবে এই যে OH আসবে, আসলো। আর এক পাশে তাহলে অবস্থাটা কি হবে দেখো, আর CO, তাই না? তাহলে এখানে একটা কি হয়েছে, একটা মাইনাস যুক্ত কার্বক্সিলেট আয়ন তৈরি হয়েছে না এখানে একটা। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আর CO, এরকম একটা ব্যাপার। তাহলে এর সাথে কি হবে? তাহলে সোডিয়াম যুক্ত হবে আর কি এখানে আর কি,
তাই না? এটা কয় মোল যুক্ত হবে? 1 2 3 মোল, এটার মধ্যে 3 মোল যুক্ত হবে আর কি এখানে। তাহলে এটা কয় মোল লাগবে? তাহলে এটা লাগবে হচ্ছে 3 মোল লাগবে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে কি গ্লিসারিন, এটা হচ্ছে আমাদের কাছে লবণ। তাহলে এখন এই যে লবণটা তুমি পাইলা, এই লবণটা যদি ফ্যাটি অ্যাসিডের লবণ হয়, যেখানে এই আর যেটা আছে, এই আর এর মধ্যে কার্বন সংখ্যা যদি 12 থেকে 18 হয়, তখন এটাকে আমরা কি বলতে পারবো বলো তো? তখন এটাকে আমরা সাবান বলতে পারবো। তাহলে তখন আমরা সাবান বলতে পারবো, কি বললাম যেন, এই আর এর মধ্যে, এই আর এর মধ্যে যে এন সংখ্যক কার্বন থাকে, এই এন যদি 12 থেকে যদি 18-র মধ্যে যদি হয়, ফ্যাটি অ্যাসিডের লবণ যখন তৈরি হচ্ছে, তখন তুমি চাইলে এটাকে কি বলতে, সাবান বলতে পারবা। তাহলে এই যে বিক্রিয়াটা লিখছে, তেল চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আদ্র বিশ্লেষণ করে গ্লিসারিন এবং একটা যে ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি হয়, তাহলে এটাকে আমরা একে সাবানায়ন পদ্ধতি বলতে পারি বা স্যাফোনিফিকেশন রিঅ্যাকশন বলতে পারি কিনা? বলো, পারি কিনা? এইটা একটা চর্বি, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, তারপর গ্লিসারিন তৈরি করছো, তার সাথে একটা লবণ তৈরি করছো, এই লবণটাই আসলে আমাদের কাছে কি সাবান, তাই না? তাহলে এটা কি সাবানায়ন বিক্রিয়া বলা যায় বা স্যাপোনিফিকেশন পদ্ধতিও বলা যায় কি না? যায় তো? ওকে। তাহলে সাবান হইতে হলে কি হইতে হবে? আর এর মধ্যে কার্বন সংখ্যা কত হইতে হবে? 12 থেকে 18 হইতে হবে আর কি। ক্লিয়ার না ব্যাপারটা? ওকে। তাহলে আমরা এই বিক্রিয়াটা বলে রাখছি। তাহলে হচ্ছে প্রস্তুতি নিয়ে আমাদের বইতে শুধুমাত্র এই একটা বিক্রিয়াই দেওয়া আছে, দ্যাটস আমি একটাই লিখছি। তবু এর বাইরে আরও প্রস্তুতি ওর আছে, বাট আমরা সেই প্রস্তুতিগুলো লিখলাম না। বুঝছো জিনিসটা? এবার চলো আমরা রিঅ্যাকশনের দিকে যাই আর কি। কার রিঅ্যাকশনের দিকে যাব? আমরা যাব হচ্ছে এই এই যে গ্লিসারিনের রিঅ্যাকশনের দিকে যাব আর কি। আমরা এখানে গ্লিসারিনের রিঅ্যাকশনের দিকে যাব, গ্লিসারিনের রিঅ্যাকশনগুলো তাহলে কেমন হবে চলো একটু দেখি। আসো, গ্লিসারিনের সংকেত তো আগে লেখা লাগবে, তাই না? গ্লিসারিনের সংকেত কেমন যেন ছিল? CH2OH, তারপরে CHOH, তারপরে CH2OH। এটা ছিল আমাদের কাছে গ্লিসারিনের সংকেত, বুঝছো জিনিসটা? ওকে। এখন আমরা না এটা বুঝছি গ্লিসারিনের সংকেত। এই গ্লিসারিনের সাথে বিক্রিয়া দিব কার তার উপর নির্ভর করতেছে এই বিক্রিয়াগুলো কি হবে বা না হবে। প্রথম কথা ধরলাম আমরা একটু আগে যে বিক্রিয়াগুলো করতেছিলাম, আমরা ওই রকম কাজ নিয়ে আগে কাজটা করি। দেখো জিনিসটা কি হয়। এখানে যদি আমরা একটা অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া দিই, ধরো যে আমরা একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া দিচ্ছি, আমরা একটা অ্যাসিডের সাথে যদি আবার বিক্রিয়াটা দিই, ধরলাম এটা একটা CH3 একটা অ্যাসিড দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তখন তাহলে কী হবে? এখানকার H এখানকার OH মিলে আবার 1 মোল পানি বের হয়ে যাবে, রাইট? তাহলে আবার এখান থেকে একটা এস্টার তৈরি হবে আর কি, অ্যালকোহল আর অ্যাসিড মিলে একটা এস্টার তৈরি হয়, হইলো? আচ্ছা, তাহলে লিখে দিই একবারে, নাকি বলো? তাহলে একবারে যদি লিখে দিই তাহলে কি লেখা যায়? CH2, তার এখান থেকে O, CH তার সাথে একটা O, এখানে CH2 তার সাথে একটা O। এটা আসলে হচ্ছে এই কোথার থেকে আসছে? এখান থেকে। আর এখান থেকে যাবে হচ্ছে CO, তারপরে যাবে হচ্ছে একটা CH3, এখান থেকে যাবে হচ্ছে CO, তার সাথে যাবে একটা CH3, এখান থেকে যাবে হচ্ছে CO, তার সাথে যাবে একটা হচ্ছে CH3। বুঝছো ঘটনাটা? এটা কিন্তু একটা অ্যাস্টার, বুঝছো? এটা কিন্তু একটা অ্যাস্টার তৈরি করছে আর কি। তাহলে অ্যাসিড আর অ্যালকোহল মিলে একটা অ্যাস্টার তৈরি করে, এটা তো একটা বিক্রিয়া। আচ্ছা, পাইলাম। এবার আসো, এটা যেহেতু আমাদের কাছে আরেকটা জিনিস আছে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি কিনা তুমি একটু দেখো, দেখলে তুমি পারবা, এগুলো নতুন করে কিছু করার নেই। এখানে যে আমরা সোডিয়াম দিই, যেহেতু তুমি অ্যালকোহল পরে আসছো, অ্যালকোহলের সাথে সোডিয়াম দিলে কি হয়? তাহলে এখানকার যেটা OH আছে, তাহলে ঘটনা তাহলে কি হবে? ধরলাম এই যে CH2 তার সাথে এই যে O, তারপরে দিলাম CH, তার সাথে দিলাম হচ্ছে OH, তারপর দিলাম CH2, তার সাথে দিলাম হচ্ছে OH। তো ওইখানে কিছু লিখলাম না যে ভাইয়া? ওইখানেই যাবে হচ্ছে সোডিয়ামটা, তাহলে ওইখানে যে হাইড্রোজেন ছিল তাহলে কি হবে? হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে আর কি। তার মানে এখানে আমরা করতে পারি কি, যে এখানে সুন্দরভাবে করতে পারতেছি, এই সোডিয়ামের সাথে অ্যালকোহল বিক্রিয়া করলে এখান থেকে সোডিয়াম এর সাথে এই OH এর অ্যালকোহলের OH এর মধ্যে থেকে এইচটা চলে যায়, সেই এইচটা আবার হাইড্রোজেন আকারে চলে যায় আর কি। সিম্পল কথা না, বলো? ওকে। আচ্ছা, এবার তুমি আসো এদিকে, তুমি এবার এখান থেকে এদিকে আসো। এবার তুমি আরও কিছু তৈরি করতে পারো কিনা দেখি। আমি তো পারি না, তোমরা পারো কিনা দেখো। ওকে, যদি আমরা এখানে PCl5 দিয়ে যদি বিক্রিয়া দিই, মনে আছে অ্যালকোহলের সাথে আমরা PCl5 দিয়ে বিক্রিয়া দিচ্ছিলাম, তখন দিলে কি হয় আর কি? তখন জিনিসটা হয় হচ্ছে এরকম, CH2 CH2। ওকে, আচ্ছা, এখন এইখানে OH-টা চলে গিয়েছে, Cl চলে আসছে, OH-টা চলে গেছে, Cl চলে আসছে আর কি এখানে। তাহলে কি হবে এখানে? POCl3 এর সাথে কি হবে? HCl, তাই না? এরকম একটা অবস্থা তো। ওকে,
তার মানে এখানকার অবস্থাটাও ক্লিয়ার হয়ে গেছে আমরা আর কি। এবার চলে আসে তাহলে পরের ধাপে যাই। তাহলে কি হবে এবার, এবার আরেকটা বিক্রিয়ার দিকে একটু আসি, দেখি করা যায় কিনা। যেহেতু ওএইচ আছে আবার এইচও আছে, তাহলে 1 মোল পানি তো এখানে আউট করে দেওয়া যায়। আমরা পড়ছিলাম না ওএইচ আর 1 মোল হচ্ছে এইচ পাশাপাশি থাকলে 1 মোল পানি আউট করে দিয়ে দেওয়া যায়। তাহলে কি লেখা যাবে এখান থেকে? তাহলে এখান থেকে ধরলাম আমরা যদি এখানে KHSO4 দিই, এটার নাম হচ্ছে কি পটাশিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এর নাম। এইটা কিন্তু একটা নিরুতক, ওখানে 1 মোল পানি আউট করে নেয় এখান থেকে। পানি আউট করলে কি হবে, এই যে এই দুইটা, এই যে ওইচ আর এখানকার হচ্ছে এইচ, তাহলে মিলে কি হবে বলো তো? হ্যাঁ, তাহলে 1 মোল পানি আউট হলে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, তাই না? তারপর কি হতে পারে, এখান থেকেও 1 মোল যদি পানি আউট হয়ে যায়, এই যে ও তারপর দুটো এইচ মিলে 1 মোল যদি পানি আউট হয়ে যায়, তখন দিলে কি হবে, 2 মোল পানি আউট হয়ে গেল। তাহলে এখানে একটা ও কিন্তু থেকে যাবে, এখানকার একটা ও এইচ, এখানকার একটা ধরলাম যে এইচ, ঠিক আছে? তাহলে কি হলো, 1 মোল পানি আউট হয়েছে। ও এইচ, এখানকার একটা এইচ, তাহলে কি হয়েছে, আরেক মোল পানি আউট হয়েছে। তাহলে এখানে একটা সিএইচও থাকবে না জিনিসটা। তাহলে কি হবে জিনিসটা বলো তো? হবে হচ্ছে এরকম CH2 ডাবল বন্ড CH, তাই তো? ডাবল বন্ড CH, তাই না? তার মানে কি হবে, তারপরে হচ্ছে কি এখানে CHO এরকম থাকবে তো, তাই না? এখানে একটা এইচ থাকবে, সরি। তাহলে কি হলো অবস্থাটা, হাত দেখে ঠিকঠাক আছে কিনা, এখানে 2টা হাত, এখানে 2টা হাত, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে জিনিসটা। তাহলে কি হবে বলো, এখানকার থেকে যদি আমরা জিনিসটার মধ্যে নিয়ে আসি, এই যে এই জায়গায় কমছে, এসে সমস্যা নেই। কি বললাম, CH2, এখান থেকে যদি একটা OH যায়, গেল, সমস্যা নাই। তারপরে কি হলো, ধরো যে এখান থেকে একটা এইচ দিছি, তাহলে হচ্ছে 1 মোল পানি, এখানকার একটা ও আর এখানকার 2টা H2 মিলে হচ্ছে 1 মোল পানি। তাহলে কি হলো, CH2 CH ডাবল বন্ড, একটা ও 2টা H2 মিলে হচ্ছে এখানকার থেকে 1 মোল পানি আউট হয়েছে, তাহলে এটা কি CHO মিলে হচ্ছে এরকম জিনিসটা তৈরি হয়েছে আর কি, বুঝছো? ওকে, তাহলে এবার যদি তুমি আসো, এই ব্যাপারটাকে আমরা কি বলতে পারতেছি, এই ব্যাপার এখান থেকে এটা মুছে দিই আপাতত, দেখতে সুন্দর লাগবে। এটাকে বলা হচ্ছে অ্যাক্রোলিন বলে। এইটার একটা, এটার নাম হচ্ছে অ্যাক্রোলিন বলে, এটার নাম হচ্ছে কি বলে, অ্যাক্রোলিন বলে আর কি, অ্যাক্রোলিন এটার নাম। অ্যাক্রোলিন তাহলে কি হয়েছে, এটার সাথে এটা বিক্রিয়া দেওয়ার কারণে অ্যাক্রোলিন তৈরি হয়েছে। এই অ্যাক্রোলিনের একটা খুবই ব্যাড একটা স্মেল আছে, অ্যাক্রোলিনের একটা কি আছে, একটা ব্যাড স্মেল আছে একটা আর কি, হ্যাঁ, খুবই বিশ্রী একটা গন্ধ টাইপের থাকে। তো যেহেতু এটা একটা ব্যাড স্মেল আছে, এটা দেখে বোঝা যায় যে মোটামুটি এর সাথে এরও একটা স্মেল আলাদা করে নেয়, এর স্মেল আলাদা করে নেয়, বা দুটোকে এক করে দেওয়ার কারণে একটা ব্যাড একটা স্মেল আসলো। তাহলে কি বলতে পারতেছি আমরা, যে এখানে একটা অ্যাক্রোলিন তৈরি হয়েছে। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, অ্যাক্রোলিন পরীক্ষার সাহায্যে আমরা গ্লিসারিন শনাক্ত করতে পারি। লিখতে পারি কিনা কথাটা, একটু লিখে রাখো তো কথাটা, যে কি বললাম, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লিখে রাখো, যে অ্যাক্রোলিন পরীক্ষার সাহায্যে, অ্যাক্রোলিন 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 পরীক্ষার অ্যাক্রোলিন পরীক্ষার সাহায্যে, অ্যাক্রোলিন পরীক্ষার সাহায্যে কি করা যায়, গ্লিসারিন শনাক্ত করা যায়। গ্লিসারিন গ্লিসারিন শনাক্ত গ্লিসারিন শনাক্ত করা যায়, বুঝছো? অ্যাক্রোলিন পরীক্ষার সাহায্যে গ্লিসারিনটা শনাক্ত করা যায়। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি, এটা মাথায় রাখবা, সুন্দরভাবে মনে রাখবা আর কি। এখানে অ্যাক্রোলিনের সংকেতটাও কি মনে রাখতে পারা যাবে, অ্যাক্রোলিনের সংকেতটাও কি মনে রাখা যাবে? অবশ্যই যাবে, যাবে না? যাবে। তাহলে আমরা তো বুঝে গেলাম সবকিছু মোটামুটি। তাহলে গ্লিসারিনের বিক্রিয়াগুলো কেমন হয় না হয় দেখতে পাচ্ছি। আসো তাহলে আমরা একটাকে সাম আপ করে দিই, গ্লিসারিনের ক্ষেত্রে কি হয়। গ্লিসারিনের মধ্যে ওএইচ আছে, অ্যালকোহলীয় মূলক। এটাকে শনাক্ত করার উপায়টা কি, সোডিয়াম দিলে এর সাথে হচ্ছে একটা ওএইচ এর এখান থেকে এই হাইড্রোজেনটা চলে যাবে, ওখানে সোডিয়াম গিয়ে বসবে। তাহলে এই সোডিয়াম হাইড্রোজেনটা এখানে H2 আকারে বের হয়ে গেছে, বুঝছে? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে বলতে পারতেছি এটা একটা অ্যালকোহলিক মূলক এখানে ছিল বা গ্লিসারিন ছিল আর কি। বাট এটা দিয়ে আসলে অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল শনাক্ত করা যায় এই পরীক্ষাটা দিয়ে। বাট টু বি স্পেসিফিক, কিন্তু এটা গ্লিসারিন শনাক্ত হলো না। তাহলে কি করতে পারি, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দিলে এখানে কি হয়, একটা অ্যাক্রোলিন তৈরি হয়। অ্যাক্রোলিনের একটা ব্যাড একটা স্মেল আছে, তো ওইটা দেখে বুঝতে পারতেছি যে ভাই এটা ছিল আমাদের কাছে গ্লিসারিন ছিল। তাহলে কি লিখতে পারলাম, অ্যাক্রোলিন পরীক্ষার সাহায্যে গ্লিসারিন শনাক্ত করা যায় আর কি। ডান, ওকে। এর বাইরে এই যে গ্লিসারিনের মধ্যে ওইচগুলো আছে, তার মানে আমরা এটার সাথে যদি একটা অ্যাসিড মূলকের বিক্রিয়া দিই, তো অ্যাসিডের সাথে অ্যালকোহলীয় মূলক মিলে আমাদের কাছে একটা এস্টার তৈরি করবে আর কি, করছে। ওকে, আরটা কি করতে যায়, এখানে আমরা PCl ফাইভের সাথে বিক্রিয়া দিতে পারি। এই সিএল গুলা এখান থেকে এই ওইচকে শনাক্ত মানে প্রতিস্থাপন করে সিএল গুলো এখানে এসে বসছে, তারপর কি তৈরি হচ্ছে, POCl3 এবং HCl তৈরি করছে আর কি, বুঝছো? ঘটনা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার না?
ওকে, ডান। কোনো কনফিউশন আছে? কনফিউশন নেই। ওকে, ওয়েলকাম ব্যাক। তাহলে এটা একটা গেল। তাহলে আমাদের কাছে কি গেল জিনিসটা? আমাদের কাছে হচ্ছে গ্লিসারিনের ব্যাপার থেকে আমরা যখন পড়া শুরু করছিলাম, গ্লিসারিন এখান থেকে কি গেল? প্রপার্টিস গেল, প্রিপারেশন গেল, রিয়াকশন গেল আর কি। অ্যাপ্লিকেশনের কথা তো বললামই। গ্লিসারিনটা আমাদের কাছে এই যে শীতকালে যখন চলে আসে, যখন ঠোঁট ফেটে যাচ্ছে, যখন হচ্ছে আমাদের পায়ের এই গোড়ালি ফেটে যাচ্ছে, হাতে গোড়ালি ফেটে যাচ্ছে, আমরা কী করি? গ্লিসারিন বেস কিছু একটা অ্যাড করার চেষ্টা করতেছি। কারণ গ্লিসারিনের মধ্যে কী আছে? ওএইচ মূলকটা আছে। ওএইচের মধ্যে কী আছে? আবার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার সুযোগটা আছে। তো দিলে কি হয় যে আমরা ফেটে যাওয়ার মানে এই যে জলীয় বাষ্পের যে ঘাটতি জনিত কারণে যে ফেটে যখন যাচ্ছে আর কি, তখন এখানে যদি গ্লিসারিন দেওয়া থাকে তাহলে হচ্ছে ফেটে যাওয়াটা বন্ধ হয়ে যায় না, এটা অনেকক্ষণ পর্যন্ত ঠিকঠাক রাখে। তার মানে কিছুক্ষণ পর পর আবার দেখা যায় কি আবার ওই গ্লিসারিনটাকে ইউজ করতে হয় আর কি, এরকম তাহলে এটা ঠিকঠাক থাকে আর কি। কথা বুঝছো? হ্যাঁ, বুঝে নাই? ওকে, এটা কিসের জন্য হয়েছে? কারণ গ্লিসারিনের মধ্যে আমাদের কাছে কি আছে? এই যে হাইড্রোজেন বন্ধন গঠন করার একটা সুযোগ আছে আর কি, যেহেতু ওএইচ এখানে আছে। ক্লিয়ার হয়ে কথাটা? ওকে, এবার একটু আসেন। এবার আমাদের কাছে পরের টপিক কি যেন ছিল? ফেনলের পরে আমাদের কাছে গ্লিসারিনটা ছিল, এবার যাচ্ছে হচ্ছে ফেনল পড়তে যাচ্ছে আর কি আমরা। চলো, গ্লিসারিনের পরে আমরা এবার একটু ফেনল পড়তে যাবো আর কি, ঠিক আছে? এবার হেডিংস দাও ফেনল। এবার হেডিংস দাও ফেনল। ফেনলে কি পড়াশোনা করবো? ফেনলে অনেক পড়াশোনা করার আছে আর কি, বুঝছো? ফেনলে অনেক পড়াশোনা করার আছে, ঠান্ডা মাথায় পড়তে হবে আর কি। আসো, ফেনলটা কি? ফেনলটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ArOH অথবা PHOH অথবা C6H5OH, একই কথাই কিন্তু। অথবা জিনিসটাকে তুমি অ্যাজ এ হোল লিখলে কি লেখা যায়? এইটাই তো, এই তিনটা মানে কিন্তু একটাই কথা, এইটার কথাই বলতেছে আর কি। এটাই হচ্ছে আমাদের কাছে ফেনল, বুঝছো? এই তিনটা মানে কিন্তু এইটা, এই তিনটা মানে কিন্তু এটা, বুঝছো না? ফেনলের কথাই বলতেছে। ওকে, এখন প্রশ্ন হইল, এই ফেনলের যদি আমরা প্রথম কথা যে ওর প্রপার্টিস নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে কি বলতে পারবো কিনা আমরা কিছু? পারবো। কি বলবো সেটা পরে, আগে দেখো প্রপার্টিস নিয়ে কথা বলতে পারি কিনা। পারি। ভাই এই ফেনলটা কেমন আসলে? হ্যাঁ, এই ফেনলের মধ্যে ওএইচ যেহেতু আছে, সাপোজ এই ফেনলের মধ্যে যদি ওএইচ থাকে, তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি, ফেনল কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়, এরকম। তাহলে এখানে লিখতে পারি যে ফেনল হইল ফেনল অম্লধর্মী। ফেনল হচ্ছে অম্লধর্মী, বুঝছো? এখন কেন অম্লধর্মী আর কি, এটা তো লাগবে না। আচ্ছা দেখো, তোমার আমি বলি যে এইটা তোমার কাছে হচ্ছে ফেনল, এটা হলো তোমার কাছে ফেনল। তো অম্লধর্মী হওয়ার কারণ কি? এখান থেকে এইচটা ছেড়ে দিতে হবে আর কি। তো এইচ ধরো যে ছাড়ছে, ছাড়ার পর কিসে পরিণত হবে? ছাড়ার পর পরিণত হবে হচ্ছে এইরকম ও মাইনাস, এর সাথে দিলাম হচ্ছে এইচ প্লাস। এই যে আয়নটা, এটা কিন্তু ফেনল, এটার নাম হচ্ছে ফেনলের যেটা মাইনাস চার্জ যেহেতু কিছু একটা তৈরি হবে, তার নাম হচ্ছে ফিনেট বলে আর কি। এটার নাম হচ্ছে তাহলে ফিনেট। তাহলে ফিনেট আয়ন তৈরি করছে। আমরা একটা কথা আগে বলছিলাম যখন আমরা এসিড পড়ছিলাম, যদি কেউ এইচ প্লাস দান করে দেওয়ার পর যদি সে স্টেবল হয়, অর্থাৎ যদি সেখানে রেজোনেন্স যদি ঘটতে পারে, তার মানে সে কি হবে? স্টেবল হবে। আর স্টেবল হইলে তার মানে তখন বলতে পারবো ওই জায়গা থেকে এইচ প্লাসটা সহজে ছেড়ে দেওয়া পসিবল আর কি। যদি দেখি যে এখানে রেজোনেন্স ঘটতেছে না ফিনেট আয়নের মধ্যে, তাহলে এখান থেকে কি না পসিবল না, তাহলে এখান থেকে আমাদের জন্য এইটা অম্লধর্মী হওয়া পসিবল না। তাহলে যদি আমাদেরকে বলা হয় ফেনল অম্লধর্মী, এটাকে প্রুফ করে দেখো, তাহলে তুমি কেমন প্রুফ করবা? প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখেন যে এখান থেকে এইচ প্লাস দান করা যায়। দান করা যাবে কখন? যদি এর সাথে যেটা তৈরি হয়েছে ওইটা যদি আমাদের কাছে কি হয়, রেজোনেন্স যদি ঘটে, তখন পাওয়া যাবে আর কি। তাহলে চলো একটু দেখি রেজোনেন্স ঘটে কিনা। আমাদের কাছে ফিনেট আয়ন আছে, তাই না? আমাদের কাছে ফিনেট আয়ন আছে আর কি, ফিনেট আয়ন আছে আমাদের কাছে। কি আছে? ফিনেট আয়ন আছে আর কি। এটা হচ্ছে আমাদের কাছে ফিনেট আয়ন। দেখেন একটু ভালো করে, এটা তো। আচ্ছা, আমি একটা কাজ করি কি, এই জিনিসটাকে কপি করে নিই। তাহলে আমাদের যেন রেজোনেটিং স্ট্রাকচার অ্যাড করার জন্য কয়টা লাগে? রেজোনেটিং স্ট্রাকচার অ্যাড করার জন্য আমাদের লাগে হচ্ছে মোট 5টা গঠন লাগে। কয়টা গঠন লাগে? 5টা। কয়টা গঠন লাগে? 5টা। একটা, তারপরে হচ্ছে এই যে 3টা, আমার লাগবে হচ্ছে মোট কয়টা? লাগবে হচ্ছে মোট 5টা। কয়টা গঠন লাগছে? মোট 5টা গঠন লাগছে আর কি আমার কাছে। নিলাম। এখন তুমি আসো ভালো করে দেখো, এখানে যদি আমরা বলি এখানে কয় মোল ইলেকট্রন আছে? এখানে 3 জোড়া। এখানে কয় জোড়া আছে? 3 জোড়া আছে। কয় জোড়া আছে? 3 জোড়া। 3 জোড়া বুঝলাম কেমনে ভাই? মাইনাস চার্জ তো, মাইনাস চার্জ মানেই তো এখানে একটা জোড়া আছে, তাই না?
বুঝে নেই? এটা মাইনাস চার্জ মানে কি? এই মাইনাস চার্জ মানে হচ্ছে জিনিসটা এটা, মাইনাস চার্জ মানে হচ্ছে জিনিসটা হলো এটা, মাইনাস চার্জ মানে হলো জিনিসটা হলো এটা, এরকম করে দিয়ে এখানে নেগেটিভ চার্জ, বুঝছো? ঠিক আছে, মাইনাস চার্জটা এরকম জিনিসটা। ওকে, তো এবার তাহলে ঘটনাটা কি হলো, এইখান থেকে একটা ইলেকট্রন যদি এইখানে আসে তাহলে কি হবে, ওই ইলেকট্রন আবার এইখানে যাবে, তাহলে কি হলো ঘটনাটা? আচ্ছা, এগুলো মাঝখানে এগুলো আমার মুছে দেওয়া লাগতো, তাই না? মাঝখানের এগুলা, আয় হ্যাঁ, দেখছো কি বিপদটা বাজাইছে আমরা, ঠিক আছে? এখানে মাঝখানের এগুলো হচ্ছে মুছে দিতে হবে। এটা এইটা এটা মুছে দিতে পারি আর কি আমরা। ওকে, তাহলে কি হলো, এইখানে যেটা আসলো তখন এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, এখানে এখানে ডাবল বন্ড হয়েছে, এখানকার মধ্যে এই হচ্ছে অবস্থাটা, তাই না? এটা তাহলে এখানে কি আছে, একটা এক জোড়া ইলেকট্রন এখানে চলে আসছে না, তাহলে ধরলাম যে কাইন্ড অফ এখানে একটা পজিটিভ চার্জের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে, তাই না? ওকে, মানে যেহেতু ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, দ্যাটস ওয়াই তোমাদের বোঝানোর জন্য। এবার যদি জিনিসটা যদি এটা হয়, এইটা যদি এসে এখানে যদি ইলেকট্রনটা যদি দেয়, তাহলে কি হবে, এইটা আবার এইখানে যাবে, তাহলে কি অবস্থা হইলো, তাহলে কি অবস্থা হইলো, তাহলে অবস্থাটা হইলো হচ্ছে এটা, এটা মুছে যাবে, এটা মুছে যাবে, এটা এইটা মুছে যাবে, তাই না? ওকে, তাহলে কি হলো, এইখানে একটা ডাবল বন্ড তৈরি হলো, এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হলো, এখানে কিন্তু এখনো এই অবস্থার মধ্যেই আছে, এখানে এখনো এই অবস্থার মধ্যেই আছে। তাহলে এবার কি হবে, এই জিনিসটা যদি এখানে ইলেকট্রনটা দেয়, তাহলে এ কি করবে, এখানে ইলেকট্রনটা দিবে, তাহলে কি অবস্থা হলো বলো? তাহলে হচ্ছে অবস্থাটা হবে হচ্ছে এটা মুছে যাবে, এটা মুছে যাবে, এটা মুছে যাবে, এটা মুছে যাবে আর কি, দিলাম তিনটাই। তাহলে এখানে ছিল আগে একটা ডাবল বন্ড, এখানে নতুন করে তৈরি হলো একটা ডাবল বন্ড, এখানে হবে হচ্ছে নেগেটিভ চার্জটা, তাহলে এখানে ছিল ডাবল বন্ড, এখানে ধরো হচ্ছে প্লাস ছিল আর কি, এই অবস্থাটা। এবার তাহলে কি অবস্থা হবে, এইখানে ইলেকট্রনটা এইখানে আসলো, তাহলে এখানে গিয়ে এটা পূর্ণ করে দিবে, ওকে। তাহলে কি অবস্থাটা হবে এবার বলো? তাহলে হবে হচ্ছে, আমরা সবগুলো এখানে মুছে দিলাম, দিয়ে এখানে কি হবে, এইখানে হচ্ছে তোমার কাছে গেল এইটা, এখানে আসলো এইটা, এখানে আসলো হচ্ছে এটা, আর এইখানে কিন্তু আবার ওইখানে গিয়ে সেই যে একজোড়া ইলেকট্রন ঘাটতি ছিল এই ঘাটতি কিন্তু পূরণ করে দিচ্ছে। তাহলে অবস্থা কি হলো দেখো, যে এখানে ফিনাইট আয়নটার মধ্যে একজোড়া ইলেকট্রন থাকার দরুন ইলেকট্রনটা কিন্তু এখানে সুন্দরভাবে মুভ করতে পারতেছে, তার মানে তার স্থায়িত্ব কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে সুন্দরভাবে একটা রেজোনেন্স ঘটতেছে, সুন্দরভাবে কিন্তু এখানে রেজোনেন্স ঘটতেছে। যেহেতু ফিনাইট আয়নের মধ্যে রেজোনেন্স ঘটে, তার মানে কি ভাইয়া, ওই জায়গার মধ্যে স্টেবিলিটি আছে। আর যেহেতু এটা প্রোটন ছেড়ে দেওয়ার পরেও এই স্টেবল আছে, তার মানে কি বলো, তার মানে হচ্ছে ভাইয়া যে এখান থেকে প্রোটনটা ছেড়ে দেওয়া সম্ভব। যেহেতু এখান থেকে প্রোটন ছেড়ে দেওয়া সম্ভব, তার মানে কি বলা যায়, এটা একটা অম্লধর্মী যৌগ আর কি, বুঝছো? তাহলে কি লিখতে পারি, তাহলে লিখতে পারি যেহেতু 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 হ্যাঁ, ফেনল হতে H+ দান করার পরে ফিনেট আয়নের রেজোনেন্স ঘটে, রেজোনেন্স ঘটে তথা স্থায়িত্ব ঠিকঠাক থাকে, স্থায়িত্ব নষ্ট হয় না, স্থায়িত্ব বজায় থাকে, তাই না? স্থায়িত্ব বজায় থাকে, তাই বলা যায় কি বলা যায়, তাই বলা যায় ফেনল হতে H+ দান করা সম্ভব। অর্থাৎ ফেনল অম্লধর্মী, এই কথা কি বলা যায়? এটা তো কথাটা, তাই না? আমার হাতের লেখা বাজে, আমি এই জন্য লিখতে চাই না, হ্যাঁ, যাই হোক সমস্যা নাই। তো ফেনল অম্লধর্মী আর কি, তাই না? এই জন্য হচ্ছে ফেনল অম্লধর্মী আর কি। যেহেতু আমরা এটা লিখতে পারছি, তাহলে কোনো সমস্যার মনে হয় নাই আমাদের কাছে নেই। তাহলে ফেনল কেন অম্লধর্মী, এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে, আই গেস তোমরা বলতে পারবা, খ নাম্বারে চলে আসবে আর কি এটা। এখন ফেনল যে অম্লধর্মী হইলো বুঝলাম, কিন্তু এবার তাহলে ভাই আপনি আমার এইটা বলেন, ফেনল অম্লধর্মী এটা প্রমাণ তাহলে করবো আমরা বিক্রিয়ার সাহায্যে করতে পারবো। আমাদের কাছে ফেনল নিলাম, তাই না? আমাদের কাছে এই হচ্ছে ফেনল, এই হচ্ছে ফেনল, এই হচ্ছে ফেনল। তো ফেনল নিলে এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই 5%, এটা এর সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? বিক্রিয়া করলে কি তৈরি করে, সোডিয়াম ফিনেট উৎপন্ন করে, বুঝছো? এটা বিক্রিয়া করে, ঠিক আছে?
কিন্তু যদি আমরা এর সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া দিই তখন কিন্তু ভাই বিক্রিয়া করে না, বুঝছো? তার মানে ফেনল তাহলে কি? ফেনল তাহলে এটা একটা দুর্বল অম্ল। তাহলে ফেনল তাহলে কি একটা? ফেনল তাহলে একটা দুর্বল অম্ল। এইটা একটা কেমন অম্ল? দুর্বল একটা অম্ল আর কি, যা কি না তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে, বাট দুর্বল ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তার সাথে বিক্রিয়া করে না আর কি। তাহলে তুমি যদি চাও ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের বুদবুদ তুলবা, এটা পসিবল না, বুঝছো? ক্লিয়ার কথাটা? সো এখান থেকে বেশ কিছু প্রশ্ন চলে আসতে পারে এই স্লাইডটা থেকে। অলরেডি যে স্লাইডটা পড়াশোনা করলাম না, এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসতে পারে। যদি এটা ফুল সিলেবাসে কিন্তু পার্ট ছিল না, এই জন্য ভাইয়া কী করতেছে জানো, যেহেতু ফুল সিলেবাস এটা ছিল না, একদম স্লোলি পড়ায় যাচ্ছে আর কি। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার সাথে মনে হয় তোমাদের এই স্লো পড়তে গিয়ে তোমাদের মনে খুব প্রবলেম হয়, বাট এটা আবার আমি দেখছি অনেক শিক্ষার্থীর এটা আবার অনেক লাভ হয় আর কি, এরকম, বুঝছো? আস্তে আস্তে পড়ো, কাজে লাগবে আর কি। তাহলে আমাদের কাছে কি গেল? ফেনল নিয়ে কথাবার্তাগুলো গেছে। আচ্ছা, তাহলে ফেনলের কি পড়লাম আমরা? প্রপার্টিস পড়ছি মাত্র, কিন্তু ফেনলের ক্ষেত্রে আমরা অন্য কিছু পড়ি নেই এখন আর কি। ফেনলের কি পড়ি নেই ভাই বলেন? আচ্ছা, ফেনলের প্রপার্টিসের মধ্যে আর কিছু দুই একটা জিনিসপত্রটা দেখা যাইতে পারে আর কি। যেমন ধরো তোমার কাছে ফেনল আছে, তোমার কাছে এইটা যেটা আছে এটার নাম হচ্ছে ফেনল, তাই না? হচ্ছে ফেনল দিলাম। এখন যদি আমি এইখানে ফেনলের এইখানে কি দিই, যদি আমি ফেনলের এইখানে দুইটা ফেনল মানে ধরো দুইটা ওএইচ দিই, পাশাপাশি দুটো এইচ দিই, এটার নাম যেন কি হবে? তার যদি তিনটা যদি ওএইচ দিই তাহলে এটার নাম কি হবে? এদের নামগুলো কিন্তু একটু দরকার, বুঝছো? এটার নামগুলো একটু দরকার। ধরলাম তিনটা ওএইচ দিছি, এইটা একটা হইতে পারে, এটার নাম কি? তারপরে ধরো যে এখানে আরেকটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, এইখানে একটা দিতে পারি, এইখানে একটা দিতে পারি, এটা একটা কি নাম হতে পারে? তো এই নামগুলো কেন দরকার? কারণ হচ্ছে এডমিশন টেস্টের জায়গায় এই প্রশ্নগুলো আসে। হ্যাঁ, আমার কাছে চলো দেখি একটু, আমি লেখার চেষ্টা করে রাখছিলাম, নামগুলো একটু মনে রাখার দরকার তো, লেখার জন্য লিখে রাখছিলাম। এটার নাম মনে হয় পাইরোগ্যালল, এটার নাম মনে হয় গুসিনল, এটার নাম মনে হয় কি রেসোর্সিনল হইতে পারে। দাঁড়াও একটু লিখে রাখছিলাম মোস্ট প্রবাবলি কোথাও একটা, যখন প্রিপারেশন নিচ্ছিলাম নিজে। হ্যাঁ, এটা হচ্ছে রেসোর্সিনল, এটার নাম রেসোর্সিনল না, পাইরোগ্যালল, এটার নাম ঠিক বলছি। এটার নাম হচ্ছে পাইরোগ্যানল, হ্যাঁ পাইরোগ্যানল, এটার নাম হচ্ছে কি ফ্লোরোগুসিনল, ফ্লোরোগুসিনল, এটার নাম হচ্ছে এটা। এইটার নামটা এই মুহূর্তে জানা নেই, এটার নাম হচ্ছে রেসোর্সিনল হচ্ছে এইটা, আর হচ্ছে 3 নম্বর কার্বনে থাকলে, বাট এটার নাম কি? এটার নামটা এই মুহূর্তে আমার জানা নেই, বাট এইটার নামটা একটু খুঁজে দেখতে হবে আর কি, এটার বলতে না। তাহলে আমরা একটা কাজ করি, এটার নাম মুছে না দিয়ে এটা এই অবস্থায় রাখলাম, এটা তোমরা একটু খুঁজে দেখিও, আমি খোঁজার পর সময় পাই নেই, ইন্টারনেট সার্চ করলে পাওয়া যাবে, ঠিক আছে? আমি যেটা পাইছিলাম ওইটা লিখে রাখি একটু। এইটার নাম হচ্ছে কি রেসোর্সিনল, এটার নাম হচ্ছে রেসোর্সিনল, এটার নাম, ঠিক আছে? আর এটার নাম তো ফেনল, এটার নাম তো হচ্ছে ফেনল। তাহলে আমি ফেনলের জাতক যেগুলো হইতে পারে মোটামুটি এদের নামগুলো লিখে রাখছি কিন্তু আর কি, দেখো। বাট এটার নাম লিখে রাখতে পারিনি কারণ ভাইয়া পাইনি দেই। হ্যাঁ, ভাইয়া পাইনি, এটাকে মুছে দেওয়ার দরকার নেই যে এই জায়গাটা নাই, আমি যেহেতু পাইনি এটা আমার প্রবলেম। তার মানে হচ্ছে কি পাইনি মানে আমি ওই সময় ভাবিনি। হ্যাঁ, ক্লিয়ার কথা হচ্ছে এটা। তুমি চাইলে কি করতে পারো, একটু এটাকে হচ্ছে যে গুগল সার্চ করলেও খুঁজে বের করতে পারবো আর কি, এটা বুঝছো? ওকে, এটা হচ্ছে ব্যবস্থা গেল। তাহলে এখানে একটা নাম পাইলাম আমরা, কিছু নাম, এখানে আরও কিছু সংকেত আছে যে নামগুলো আমাদের দরকার। যেমন ধরো এইটা, এই যে আছে ওএইচ আছে, এখানে দিলাম আমরা CHO দিলাম, এই যে ওএইচ আছে এখানে দিলাম আমরা CHO দিলাম, এটার নাম কি? আবার ধরো আমরা এখানে দিলাম ওএইচ আছে, এখানে দিলাম হচ্ছে COOH আছে, এটার নাম কি? এই দুটোর নাম খুব দরকার, বুঝছো? তুমি বুঝবা পরে, আজকে লেকচারেই বুঝবা কেন দরকার এইগুলোর নাম। এই ভদ্রলোকের নাম হচ্ছে স্যালিসালডিহাইড বলে, ডিহাইড, এটার নাম বলে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বলে, স্যালিসাইলিক অ্যাসিড বলে।
স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে মূলত হচ্ছে অ্যাসপিরিন তৈরি করা হয় আর কি, বুঝছো? এরকম। সো যাই হোক, আমরা এই সংকেতগুলোর নাম পড়ছি না, কিছু কিছু সময় এই নামগুলো আসে বুয়েটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। যখন ফুল সিলেবাস ছিল তখন কিন্তু এই প্রশ্নগুলো হইতো আর কি। কীরকম প্রশ্ন হইতো? সংকেত দেওয়া থাকতে নাম লেখো, নাম দেওয়া থাকতে সংকেত লেখো আর কি, এরকম জিনিসগুলো আসতো। তার মধ্যে এই নামগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় আসছে। তাহলে কি করতে হবে? পড়তে হবে না একটু আমাদেরকে? ওকে, তাহলে এবার চলো আমার পরের ধাপে একটু যাই। তাহলে ফেনলের তো ভাই আমরা প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলছি, এবার তাহলে ফেনলের প্রিপারেশন নিয়ে আমরা কথাবার্তা বলি আর কি, যে ফেনলটাকে কীভাবে প্রিপেয়ার করা যাবে। প্রিপারেশন, ফেনলের প্রিপারেশন নিয়ে আমরা কথাবার্তা বলি। আসো ঠান্ডা মাথায়, আমরা ঠান্ডা মাথায় পড়তেছি না, খুবই ঠান্ডা মাথায় পড়তেছি আর কি। আসো ফেনলের প্রিপারেশন নিয়ে আমরা একটু কথাবার্তাগুলো বলি আর কি, ফেনলের প্রিপারেশনগুলো নিয়ে আমরা একটু কথাবার্তাগুলো বলি। যেমন ধরো ফেনল কেমন তৈরি করা যায়। যেমন ধরো প্রথম কথা যদি চিন্তা করে দেখি, 1 নম্বরে আমরা যদি এখান থেকে তৈরি করতে পারি কিনা, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, এটা আমাদের নতুন করে কিছু বলার নেই। যেমন ধরো লাস্ট ক্লাসে আমরা কি বলছিলাম, NH2, এটার নাম কি? এনিলিন বলে না এটার নাম? এটার নাম কি ছিল? এনিলিন ছিল আর কি, এনিলিন, এনিলিন, এনিলিন ছিল। এর সাথে যদি আমরা এই যে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই, আমরা বলছিলাম এখানে যে তুমি যদি এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি উৎপন্ন হইতো? ডায়াজোনিয়াম লবণ। আর যদি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও তখন কি উৎপন্ন হয় এখান থেকে? তখন এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে ফেনল উৎপন্ন হয়। তখন এখান থেকে কি উৎপন্ন হয়? ফেনল উৎপন্ন হয়, তার সাথে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা আমরা লিখতেছি না আপাতত আর কি, এরকম। সরি, নাইট্রোজেন গ্যাস, এটা হাইড্রোজেন লিখছি কেন? নাইট্রোজেন গ্যাস। আমরা কি করলাম? দেখছো অবস্থাটা কি করছি আমরা এখানে? ওকে, আমরা কি করব? আবার লিখবো আমরা এটা? কিছু করার নাই না, আমি একটা মিস্টেক। আমরা তাহলে আবারও একটু এর জায়গায় যাই। এটা হচ্ছে প্রিপারেশন নিয়ে কথা বলতেছিলাম। প্রিপারেশন আমরা 1 নম্বরে বলতেছিলাম হচ্ছে এনিলিন থেকে উৎপন্ন করা হয়। তাহলে 1 নম্বরে লিখে রাখি আমরা হচ্ছে এনিলিন থেকে, এনিলিন হতে, তাই না? আচ্ছা, কি এনিলিনের সংকেত যেন কি ছিল? এনিলিনের সংকেত ছিল হচ্ছে এইটা NH2, NH2। এর সাথে দিলাম হচ্ছে আমরা কি দিব? আমরা সাথে দিব হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। টেম্পারেচার কি যেন বললাম? 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিলে কি উৎপন্ন হয়? এটা দিলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে ফেনল উৎপন্ন হবে, ফেনল উৎপন্ন হবে। আর এখানে গিয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে সাথে আর কি, তাই না? এটাই তো ঘটনাটা। ওকে, 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বরে আবার আরও কোথা থেকে তৈরি করা যায় কিনা, হ্যাঁ? ওকে, আরেকটা জায়গার থেকে তৈরি করা যায়। যেমন ধরো ক্লোরোবেনজিন থেকে তৈরি, কি যেন বললাম? ক্লোরোবেনজিন থেকে, ক্লোরোবেনজিন থেকে, ক্লোরোবেনজিন হতে উৎপন্ন করা যায়। এটা নাম হচ্ছে ডাউ পদ্ধতি বলে আর কি, এটাকে বলা হয় ডাউ পদ্ধতি, ডাউ পদ্ধতিতে বলা হয়, ডাউ পদ্ধতি, ডাউ পদ্ধতিতে। কি সেটা? আমাদের কাছে যেটা আছে ক্লোরিন, তাই না? আমাদের কাছে আছে হচ্ছে ক্লোরিন, ক্লোরোবেনজিন, তার সাথে দেব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দিলে কি উৎপন্ন হবে? দিলে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ফিনেট। এই জিনিসটাকে পরবর্তীতে এখান থেকে যদি আমরা এটাকে আর্দ্র বিশ্লেষণ করি অ্যাসিডিক মিডিয়ামে, তখন উৎপন্ন হবে হচ্ছে কি? তখন উৎপন্ন হবে হচ্ছে ফেনল উৎপন্ন হবে আর কি, তখন উৎপন্ন হবে হচ্ছে ফেনল, ফেনল উৎপন্ন হবে, এরকম। বুঝছো? এখানে মনে হয় টেম্পারেচারটা 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, হ্যাঁ, অনেক হাই টেম্পারেচার। আর 150 থেকে 200 ATM চাপে কাজটা করা লাগে, 150 থেকে 200 ATM চাপে বিক্রিয়াটা করা লাগে। এটা ডাউ পদ্ধতি। তাহলে কি 2টা পদ্ধতিতে তৈরি করতে পারি, একটা হচ্ছে এনিলিন থেকে তৈরি করতে পারি, আর একটা কি ক্লোরোবেনজিন হতে বা ডাউ পদ্ধতিতে তৈরি করতে পারি আর কি। বুঝছো? হ্যাঁ, বুঝছো? লেখাটা বাঁকা বাঁকা দেখা যাচ্ছে, লেখা বাঁকা দেখা গেলে আমার নিজেরই খারাপ লাগে, তো মাঝে মধ্যে এটা হয়ে যায়। খুবই ক্লোজলি লিখলে যে জিনিসটা হয় এটা হয়ে যায়, খুবই ক্লোজ লিখলে এই জিনিসটা হয়ে যায়, বুঝছো? খুবই ক্লোজ লিখলে এই জিনিসটা এরকম হয়ে যায়। এবার কি ঠিকঠাক লাগতেছে একটু? ঠিকঠাক লাগতেছে একটু? আমার একটু খানিকটা ঠিকঠাক লাগতেছে। ওকে ওকে, ঠিক আছে। সো
তাহলে আমরা কি করছি, প্রিপারেশনটা পড়ে ফেলছি। কার প্রিপারেশন করছি আমরা, বলছি হচ্ছে ফেনলের প্রিপারেশনটা পড়ে ফেলছি। এবার চলো ফেনলের কিছু রিয়াকশন পড়ে আসি আমরা। ফেনলের রিয়াকশন পড়তে হবে আমাদের, ফেনলের রিয়াকশন পড়তে হবে। এটা আবার কেমনে জিনিসটা, ফেনলের রিয়াকশন তো অনেকগুলো হয়, আমাদেরকে একটু বুঝে বুঝে সামনে একটা আগাইতে হবে, পড়তে হবে। আসো, 1 নম্বর কথা যদি বলি, ফেনল যেটা, আমরা একটু আগের মতো করে ফেরত যাই, দেখি এখানে লিখতে পারি কিনা কিছু রিয়াকশন। ঠিক আছে, অনেক দিন থেকে আমরা এইভাবে লিখি না, মানে হচ্ছে লাস্ট কয়েকটা রিয়াকশন থেকে লিখি না এইভাবে। ওকে, সো প্রথম কথা আমাদের কাছে একটা ফেনল আছে। প্রথম কথা হচ্ছে আমাদের কাছে কি আছে, ফেনল আছে। এই ফেনলের সাথে আমরা যদি কার বিক্রিয়া দিই, হাইড্রোজেনের বিক্রিয়া দিই। ধরো আমরা এখানে কার বিক্রিয়া দিলাম, আমরা এখানে বিক্রিয়া দিচ্ছি হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া দিচ্ছি আর কি, এটা একটা অবস্থা। আবার আমাদের কাছে ফেনল আছে, এই ফেনলের সাথে আমরা বিক্রিয়া দিচ্ছি হচ্ছে জিঙ্ক চূর্ণ বিক্রিয়া দিচ্ছি হচ্ছে এটা, বুঝছো। আমাদের কাছে আবার ফেনল আছে, তারপর আমরা এখানে কি বিক্রিয়া দিচ্ছি, ফেনল আছে, আমরা এখানে দিচ্ছি হচ্ছে, এখানে বিক্রিয়া দিচ্ছি হচ্ছে কি বিক্রিয়া দিব বলো, ধরো ব্রোমিন বিক্রিয়া দিই আর কি। ব্রোমিন দিলাম CH2, মানে হচ্ছে একটা দ্রাবক দিলাম, CH2 দ্রাবকের ভিতরে ব্রোমিন বিক্রিয়া দিচ্ছি আর কি, এটা সমস্যা নেই। তারপরে কি দেওয়া যেতে পারে, আমরা তো একটা সহজ একটা দিতে পারি, তাই না, সহজ একটা জিনিসটা দিতে পারি। এর সাথে ধরো যে আমরা মিলানোর জন্য এটা দিচ্ছি আর কি, আমরা আপাতত মিলানোর জন্য আমরা আপাতত দিচ্ছি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারতেছি এখানে। আসো একটু মিলাই দেখি, যদি এর সাথে বিক্রিয়া দিতে কি উৎপন্ন হবে, তাহলে এর সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হবে হচ্ছে, এর সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হবে হইল, মাঝখানে দেখবা হাইড্রোজেনগুলোকে যুক্ত হয়ে গেছে, তাই না, তার মানে হচ্ছে সাইক্লোহেক্সানল উৎপন্ন হয়েছে। ডাবল বন্ডগুলো কিন্তু নাই, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন সংযোজন। জিঙ্ক দিলে কি উৎপন্ন হবে, জিঙ্ক দিলে এখান থেকে অক্সিজেনটা যাবে হচ্ছে জিঙ্ক অক্সাইড হিসেবে বের হবে, তাহলে কি হবে, এটা বেনজিন উৎপন্ন হবে আর কি। এটা দিলে কি উৎপন্ন হবে, যেহেতু অক্সিজেন আছে, OH হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে ব্রোমিন এসে অর্থ এবং প্যারা পজিশনে বসবে, তাহলে ব্রোমিন এসে অর্থ এবং প্যারা পজিশনে বসবে, ব্রোমিন এসে অর্থ এবং প্যারা পজিশনে বসবে। এই যে একবার অর্থ পজিশনে বসলো, প্যারা পজিশনে বসবে, অর্থ পজিশনে বসবে। যদি একবারে একটু ভিগোরাস বিক্রিয়া যদি আমরা করি, তখন তাহলে এটা হবে আর কি, বুঝছো। যদি আমরা ভিগোরাসলি বিক্রিয়াটা করি তখন তাহলে এরকমটা হবে। আর যদি আমরা এখান থেকে বিক্রিয়াটা দিই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তখন কি উৎপন্ন হবে, তখন উৎপন্ন হবে একটু আগে যেটা দিয়ে আসছিলাম, এই যে ওটা অ্যাসিড আর এটা ক্ষার ধর্মের বিক্রিয়া, সোডিয়াম ফিনেট উৎপন্ন করবে আর কি, এই অবস্থাটা, বুঝছো। এর কিন্তু কি বেশ কিছু স্পেশাল বিক্রিয়া কিন্তু একটা আছে, এর কিন্তু বেশ কিছু স্পেশাল বিক্রিয়া একটা আছে আর কি, ঠিক আছে। তবে এটা বিক্রিয়া করার আগে ছোট্ট একটা জিনিস, ধরো এর সাথে আমরা নাইট্রিক অ্যাসিডের একটা বিক্রিয়া দিলাম, ধরো আমি এর সাথে একটা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম, যে নাইট্রেশন করতে যাচ্ছি আর কি। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি আমরা নাইট্রেশন বিক্রিয়াটা করি, তখন কি হবে, নাইট্রোমূলকটা যুক্ত হবে। কোথায় যুক্ত হবে তাহলে নাইট্রোমূলকটা যুক্ত হবে হচ্ছে আমাদের কাছে কোথায়, এইখানে যাবে হচ্ছে OH, এখানে যাবে হচ্ছে NO2, এখানে যাবে হচ্ছে NO2, এখানে যাবে হচ্ছে NO2, তারপর ট্রাইনাইট্রো, তাই না, ট্রাইনাইট্রোফেনল না এটা এইটারে বলা হয় কি জানো, এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড বলা হয় আর কি, এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড বলে, বুঝছো, পিক্রিক অ্যাসিড বলে আর কি এটাতে। এখন পিক্রিক অ্যাসিড সংখ্যাটা আমি ঠিকঠাক লিখছি কিনা, কনফিউশন লাগতেছে মনে হয়, দেখি এটার নামটা আমি যে মনে হয় ঠিকঠাকই লিখছি, তবুও একটা কনফিউশন লাগে মাঝে মধ্যে, কনফিউশন লাগে, বুঝছো, মাঝে মধ্যে কনফিউশন লাগে। তখন একমাত্র গুগল মামাই হচ্ছে এটার ভরসা। পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার, রাইট, ঠিক লিখছি আর কি, বুঝছো, ঠিক আছে। আচ্ছা, পিক্রিক অ্যাসিড, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিডের সংকেত আর কি, এরকম। তো তার মানে বুঝতে পারছি আমরা যে এখানে কি কি বিক্রিয়া ও দেয় বা না দেয়, ক্লিয়ার হয়েছে না আমরা। এবার চলো যাই পরের ধাপে। এর কিছু স্পেশাল বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোই কিনা আমাদের অনেক দরকার, বুঝছো, যে বিক্রিয়াগুলো আমাদের কাছে অনেক দরকার, অনেক দরকার। সেটা কি, নাম লেখো, এটা খুবই নামধারী বিক্রিয়া আর ভালো বিক্রিয়া একটা, এটার নাম হচ্ছে কোপ বিক্রিয়া, কোপ সংশ্লেষণ না, কিন্তু কোপ সংশ্লেষণ হচ্ছে কার বিক্রিয়া জানো, কোপ সংশ্লেষণ হচ্ছে তোমার কাছে অ্যালকেনের বিক্রিয়া, কিন্তু আমরা এখন যেটা পড়তেছি সেটা কার বিক্রিয়া, এটা পড়তেছে হচ্ছে কোপ বিক্রিয়া। কার বিক্রিয়া এটা, কোপ বিক্রিয়া কার,
ফেনলের বিক্রিয়া করতেছে কিন্তু আর কি। আসো জিনিসটা বুঝো, আমাদের কাছে এই একটা ফেনল আছে, আমাদের কাছে এই একটা ফেনল আছে আর কি, এই একটা ফেনল আছে, ফেনল দিলাম। এই ফেনলের সাথে আমরা প্রথমত কার্বন ডাই অক্সাইডটা অ্যাড করবো নাকি? না, প্রথমে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। প্রথমে আমরা দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। আমি হচ্ছে ওই যে টেম্পারেচার, প্রেশার এগুলো লিখতেছি না আপাতত। দিলাম, দিলে কি উৎপন্ন হবে? দিলে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ফিনেট উৎপন্ন হবে, সোডিয়াম ফিনেট উৎপন্ন হবে, সোডিয়াম ফিনেট। তারপরে এই সোডিয়াম ফিনেট যেটা উৎপন্ন হয়েছে না, সেই সোডিয়াম ফিনেটের সাথে তুমি কি করো, তুমি এখানে কার্বন ডাই অক্সাইড দাও, কার্বন ডাই অক্সাইড দাও। দিলে কি উৎপন্ন হবে জানো? দিলে দিলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে OH, এখানে উৎপন্ন হচ্ছে COO, এটা উৎপন্ন করবে আর কি, সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন করবে। এখান থেকে তুমি যদি পরবর্তীতে আবার আর্দ্র বিশ্লেষণ করতে পারো, ধরো যে এখানে তুমি যে আর্দ্র বিশ্লেষণ করতে পারো অ্যাসিডের উপস্থিতিতে পানি দিয়ে, তখন তাহলে কি উৎপন্ন হবে? তখন এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে কি বলো তো, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে পরবর্তীতে অ্যাসপিরিন উৎপন্ন করা যাবে। কি উৎপন্ন করা যাবে? অ্যাসপিরিন উৎপন্ন করা যাবে। কেমনে? অল্প একটু ঠান্ডা হোক দিব আর কি, এটাতে সমস্যা নেই। তাহলে কোপ বিক্রিয়াটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে? ক্লিয়ার হয়েছ? ওকে ওকে, এবার তুমি আসো। এবার কোপ বিক্রিয়ার বাইরে আরেকটা বিক্রিয়া ফেনলটা দেয় এবং এর নামধারী বিক্রিয়া আর কি, সেটা কি আবার? সেটা হচ্ছে রাইমার রাইমার টাইমেন বিক্রিয়া। কি বিক্রিয়া এটা? রাইমার টাইমেন বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া আর কি এটা, বুঝছো? এটাতে কি হয় আবার? এইখানে ফেনল বিক্রিয়া করে, এখানে কি বিক্রিয়া করে? ফেনল বিক্রিয়া করে। ফেনল ফেনল দিলা, ফেনলের সাথে কি দিবা? ফেনলের সাথে তুমি দিবা হচ্ছে CH3, কতটার নাম কি? ক্লোরোফর্ম। সেই ক্লোরোফর্মের সাথে কার বিক্রিয়া দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কাইন্ড অফ ওই যে কার্বিলেমিন পরীক্ষাটা করছিলাম ওর মতো না? কাইন্ড অফ কার মতো? কার্বিলেমিন পরীক্ষা করছিলাম মনে হয়, ওইটার মতো একটা বিক্রিয়ার মতন অবস্থার দিকে গেল আর কি, বুঝছো? ওকে, তাহলে কি হবে এবার এখানে দিলে? এখানে দিলে উৎপন্ন হবে হচ্ছে এটা, এখানে দিলে উৎপন্ন হবে হচ্ছে OH, এখানে উৎপন্ন হবে হচ্ছে CHO, বুঝছো? এটার নাম কি? এটার নাম ছিল হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটার নাম ছিল হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটার নাম ছিল হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, আর এটার নাম ছিল হচ্ছে কি? স্যালিসালডিহাইড, 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 বুঝছো? ডিহাইড, বুঝছো? স্যালিসালডিহাইড। বানানটা ঠিক নেই না? ওকে, আমরা আবার কিন্তু আগের জায়গাতেই ঝামেলা করে ফেলছি, দেখছো? আমরা এটাকে এই অবস্থায় রেখে দিই তাহলে আর কি। এটা দিলে মানে ফুলটা চলে গেছে, যার জন্য এরকম প্রবলেম, সমস্যা নেই। তাহলে এবার বলো বুঝছো কিনা? এটা যে কোপ বিক্রিয়া ছিল কি একটা ট্রাইমার টাইমেন বিক্রিয়া আর কি। ডান ডান। এখন ঘটনা আসো পরের ধাপে, আমরা চলে যাই, পরের ধাপে চলে যাই। এটার মধ্যে কি হবে? এটার মধ্যে আসো ঠান্ডা মাথায় একটু পড়তে হবে এটাতে। এবার তোমার একটা দিলাম যে অ্যাসপিরিন প্রস্তুতি, অ্যাসপিরিন প্রস্তুতি, অ্যাসপিরিন প্রস্তুতি, অ্যাসপিরিন প্রস্তুতি। এখন পরীক্ষা ধরে চলে আসছে, ধরো যে চলে আসছে, হ্যাঁ, এডমিশনে হোক বা একাডেমি হোক, তোরা চলে আসছে আর কি। এখন কথা হচ্ছে প্রথমত যে ভাই অ্যাসপিরিনের সংকেত তো জানি না, প্রস্তুত করবো কোথার থেকে? অ্যাসপিরিনের সংকেত হচ্ছে এটা, অ্যাসপিরিনের সংকেত হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাসপিরিনের সংকেত, এটা হচ্ছে অ্যাসপিরিনের সংকেত, অ্যাসপিরিনের, এটা হচ্ছে অ্যাসপিরিনের সংকেত, এইটা, এটা হচ্ছে অ্যাসপিরিনের সংকেত, বুঝছো? এখন তুমি বুঝতে পারছো কেমন তৈরি করবা? যদি তার মাথার মধ্যে না খেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ, কারণ মাথার মধ্যে এটা খেলতে হবে যে কিভাবে তৈরি করব। প্রথম কাহিনী হচ্ছে তুমি কিভাবে তৈরি করতে পারো। তুমি ধরো যে তৈরি করতে গেছো হচ্ছে কোথা থেকে? ফেনল থেকে। তোমার কাছে একটা ফেনল আছে, এই ফেনলের সাথে তুমি কি করো? তুমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দাও, দিলা, দেওয়ার পর কি উৎপন্ন হবে তোমার কাছে? তোমার কাছে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ফিনেট উৎপন্ন হবে। তারপর তুমি সাথে দাও কার্বন ডাই অক্সাইড, দেওয়ার পর তোমার কাছে উৎপন্ন হবে হচ্ছে
এইটা সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়েছে। এইটার সাথে তুমি পরবর্তীতে দিবা হচ্ছে কি, তুমি এটাকে অ্যাসিডের উপস্থিতিতে পানিটাকে আদ্র বিশ্লেষণ করছো, করার পর তোমার কাছে তৈরি হবে হচ্ছে, তখন তোমার কাছে তৈরি হবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে, তোমার কাছে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। সেই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে এবার দেখো ওই যে OH এর সাথে OH এর জায়গায় শুধুমাত্র এই যে CO CH3 এই পার্টটা অ্যাড করে দিতে হবে। তাহলে কেমন কি করতে হবে, তাহলে এই জায়গাটায় তুমি দিবা হচ্ছে এরকম CH3 COCl এই জিনিসটাকে অ্যাড করলেও পারো, অথবা অথবা তুমি এটা অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিতে পারো আর কি। দিলে কি উৎপন্ন হবে, এখানে কি ও এর পার্টটা হচ্ছে মাইনাস, এর পার্টটা প্লাস, এর মধ্যে হচ্ছে এর পার্টটা হচ্ছে প্লাস, এর পার্টটা মাইনাস। তাহলে কি হলো এখান থেকে অবস্থাটা, তাহলে এখান থেকে অবস্থাটা কি তৈরি হবে, এখান থেকে অবস্থাটা হচ্ছে এইটা, এখান থেকে অবস্থাটা হচ্ছে এটা ও, তারপরে হচ্ছে CO, তারপরে হচ্ছে CH3, আর এখানে ছিল তোমার কাছে কি COOH, এইটা বুঝছো, এটা দিয়ে করতে পারো। অথবা তুমি চাইলে কি করতে পারো, এই জায়গাটা এটা না দিয়ে তুমি এটা দিতে পারো CH3CO, এটা এই জিনিসটাই দুইটা, বুঝছো জিনিসটা দুইটা, এটা কেমনে বলবো, দুইটা দুইটা না, পুরো সংকেতটা তখন লেখা লাগবে তোমাকে বোঝানোর জন্য, পুরো সংকেতটা লেখা লাগবে, সেই অ্যাসিডিক অ্যানহাইড্রেটের সংকেত লেখা লাগবে তোমার কাছে পুরোটা। অ্যাসিডিক অ্যানহাইড্রেটের সংকেতটা লিখতেছি, দাঁড়াও, এই যে অ্যাসিডিক অ্যানহাইড্রেট এই সংকেতটা তুমি যদি দিতে পারো তাও হয়, এইটা দিবা অথবা এইটা দিবা, দিলে কি অবস্থা হবে, এই যে প্লাস এই পার্টটা হলো মাইনাস, এই মাইনাসটা যাবে হচ্ছে এইচ এর সাথে, আর এই প্লাসের এই অংশটা যাবে হচ্ছে এর সাথে, বুঝছো ঘটনাটা। তো ইদার তুমি এই দুইটা যে কোনো একটা তুমি এইখানে দিয়ে এই বিক্রিয়াটা করতে পারো আর কি। তাহলে কি হইলো, অ্যাসপিরিন প্রস্তুত করা গেল ফেনল থেকে, বুঝছো। তার মানে কেন তোমাকে বলছিলাম সংকেতগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কেন বলছিলাম ফেনল এই টপিকটা ইম্পর্টেন্ট, এবার কি তুমি ক্লিয়ার হয়েছো, আস্তে আস্তে ক্লিয়ার হয়েছো, ওকে ওকে ঠিক আছে। তার মানে আমাদের কাছে এটা নিয়ে কোনো ডাউট নেই, হ্যাঁ। এবার আসো ফেনল শনাক্তকরণ, এবার একটা হেডিংস দাও, ফেনল শনাক্তকরণ, হ্যাঁ এবার একটা হেডিংস দাও, ফেনল ফেনল শনাক্তকরণ। তো কেন ফেনল শনাক্ত করবা, ফেনল শনাক্ত করার জন্য আমরা ইউজ করি হচ্ছে FeCl3 ইউজ করা হয় আর কি, ফেনল শনাক্তকরণের জন্য ইউজ করা হয় হচ্ছে FeCl3 ইউজ করা হয়। এই পরীক্ষাটা একটু টাফ পরীক্ষা, আমরা যখন ল্যাবে করছিলাম তখন খুব ভালোভাবে কালারটা আসে নাই, এটা দিলে কি উৎপন্ন হয়, সো এই ফিনেট আয়নটা থাকে, এই ফিনেট আয়নটা থাকে, ফিনেট আয়ন, এইটার কয়টা চাই জানো, এটা যায় হচ্ছে 6টা, এটা যায় হচ্ছে 6টা, এটা যায় হচ্ছে 6টা, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখে বইয়ের মধ্যে, সো প্রবলেম নেই এটাতে, এখানে যায় 6টা আর Fe থাকে হলো 2টা, এরকম একটা অবস্থা আর কি এটা। সো এটার একটা হচ্ছে বেগুনি কালার তৈরি করে, এই হচ্ছে একটা বেগুনি, এখানে একটা বেগুনি বর্ণ দেখা যায়, দেখা দিলে তোমার বুঝতে হবে যে তোমার কাছে এটা হয়। তাহলে ফেনল শনাক্ত করার জন্য কি ইউজ করা হয়, FeCl3 ইউজ করা হয়, এটা সুন্দরভাবে মনে রাখতে পারলেই হবে আর কি। বুঝছো কি বুঝো নেই, বুঝছো, ডান নাকি প্রবলেম আছে, নাই প্রবলেম, আচ্ছা। তার মানে আমরা কি কি পড়ছি বলো তো, আমরা হচ্ছে ফেনল পড়ছিলাম, আমরা ফেনল পড়ছি এখান থেকে, কোথা থেকে শুরু করছিলাম, আমরা শুরু করছিলাম এখান থেকে, এই যে ফেনল থেকে শুরু করে 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 এই জায়গা পর্যন্ত আসছি আর কি, ডান। এখন তোমার কাছে কি আরও এক্সট্রা কিছু আছে পড়ার মতো, আমার কাছে এক্সট্রা কিছু পড়ার নাই, তবে আমি একটা জিনিস একটা এক্সট্রা লিখে দিতে পারি, হ্যাঁ যেটা তোমার কাজে লাগলেও লাগতে পারে, যেটা তোমার কাজে লাগলেও লাগতে পারে, যেমন ধরো TNTর সংকেত, TNT TNT TNTর সংকেত যেন কোনটা, ট্রাই নাইট্রোটোলুইন, তাই না, ট্রাই নাইট্রোটোলুইন, হ্যাঁ এই টোলুইন মানে হচ্ছে CH3, তারপরে হচ্ছে NO2, তারপরে হচ্ছে NO2, এখানে দিলাম হচ্ছে NO2, ট্রাইনাইট্রোটোলুইন, ওকে আচ্ছা। তারপরে তোমার কাছে আরও কিছু সংকেত তুমি মনে রাখতে পারো, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন, এটা সংকেত তাহলে কি হবে বলো তুমি, এটা সংকেতটা হবে হচ্ছে, এটা সংকেতটা হবে হচ্ছে কেমন, CH2, এটার সংকেত হবে হচ্ছে গ্লিসারিন থেকে, গ্লিসারিন থেকে আমাদের কাছে এই জায়গায় যাবে হচ্ছে নাইট্রোমূলক বসবে আর কি, নাইট্রোগ্লিসারিন মানে গ্লিসারিনের যে OH পার্টটা আছে না, ওই H পার্টের মধ্যে নাইট্রোমূলক বসবে, H পার্টের মধ্যেই হচ্ছে যে নাইট্রোমূলকটা বসবে আর কি, ঠিক আছে। এটা 2017 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল এটা, যে নাইট্রোগ্লিসারিনের মধ্যে যে কতটা হচ্ছে নাইট্রোজেন আছে, কতটা হাইড্রোজেন আছে, কতটা কার্বন আছে, কতটা অক্সিজেন আছে, এরকম মনে একটা কিছু প্রশ্ন একটা আসছিল এটাতে, যদি আমি ভুল না করে থাকি, তো এরকম একটা জিনিস। তারপর আরেকটা জিনিসটা হলো ডেটল, ডেটলের প্রধান উপাদান কি,
ডিটল। ডেটলের প্রধান উপাদান কি? ডেটল। ডেটলের প্রধান উপাদানটা হচ্ছে হ্যাঁ ক্লোরোজাইলিনল মনে হয় বলে জিনিসটাকে। সংকেতটা কেমন? সংকেতটা হচ্ছে এই যে ফেনল আছে, ফেনলটা থাকে, এই যে ফেনলটা থাকে, তার সাথে হচ্ছে কেমন টাইপের থাকে, তারপরে মনে হয় প্রবাবলি এরকম, এখানে সিএল থাকে, এখান থেকে হচ্ছে সিএইচ3 থাকে, এখানে হচ্ছে সিএইচ3 থাকে আর কি, এরকম। ঠিক আছে? এটা এই যে টিএনটি যেটা আছে না, এই টিএনটি আর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এই দুইটাই কিন্তু একটা বিস্ফোরক। এই দুইটাই কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে বিস্ফোরক। বিস্ফোরক, হ্যাঁ, এরকম বিস্ফোরণ ঘটায় আর কি এটা। ঠিক আছে? নাইট্রোগ্লিসারিনটা আর হচ্ছে টিএনডি এটা আর কি। হ্যাঁ, এই যে লেবাননে মনে হয় একটা বিস্ফোরণ হয়েছিল 3-4 বছর আগে, মোস্ট প্রবলি, আমি যদি ভুল না করে থাকি। তখন মনে হয় নাইট্রোগ্লিসারিনটা যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট মনে হয় ছিল আর কি ওইখানে। আবার হ্যাঁ, এরকম অনেক কিছু একটা জিনিস মনে ছিল আর কি। নাইট্রোগ্লিসারিন মোস্ট প্রবলি না, এটা না, সরি, ভুল ইনফরমেশন দিয়েছিলাম মনে হয়। অ্যামোনিয়াম নাইট্রেট মনে হয় মোস্ট প্রবলি ওখানে ছিল। ঠিক আছে? আচ্ছা, তো এই টিএনডি যেটা আছে, ধরো টিএনটি যদি বিস্ফোরিত যদি হয়, তাহলে টিএনটি বিস্ফোরিত হলে এর বিক্রিয়াটা তাহলে কি হয়? ধরো তোমার কাছে টিএনটি বিস্ফোরণ ঘটছে, ঠিক আছে? টিএনটি বিস্ফোরণ ঘটছে, বিস্ফোরণের মাধ্যমে যেটা হয় তাহলে কি কি থাকে এখানে? এখানে দিলে কি হয়? এই নাইট্রোজেন এগুলো আছে না, তার মানে এখান থেকে নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। কার্বন যেটা আছে, কার্বন মনোঅক্সাইড আকারে তৈরি হবে। হাইড্রোজেন যেটা আছে, H2O আকারে তৈরি হবে আর কি। বুঝছো? এরকম একটা অবস্থা আর কি এখানে। আর পাশাপাশি অনেকগুলো কার্বন উৎপন্ন। আমি কোনোটাকে ব্যালেন্স করলাম না। টিএনটি বিস্ফোরণ হলে নাইট্রোজেন গ্যাস, কার্বন মনোঅক্সাইড, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে কার্বন, এরকমভাবে তৈরি হয় আর কি। তুমি যেটা ব্যালেন্স করে নিতে পারো জিনিসটাকে, ব্যালেন্স করলে সুবিধা হবে, চলে আসতে পারে এরকম। তো আমাদের মোটামুটি এক্সট্রা ইনফরমেশন দরকার ছিল যেটা দিয়ে দিয়েছি এটা। এখন আজকে আমাদের এই লেকচারের আরেকটা পার্ট বাকি আছে। সেই পার্টটা যেন কি বলতো? সেই পার্টটা বাকি আছে হচ্ছে আমাদের কাছে নাম বিক্রিয়া বাকি আছে। এখন আমি তাহলে কতগুলো নাম বিক্রিয়া এখন তাহলে পড়বো? ঠিক আছে? আমরা অলরেডি এই যে 11টা লেকচার পড়তে এসে আমরা কতগুলো নাম বিক্রিয়ার কথা পড়ছি না? অনেকগুলো নাম বিক্রিয়ার কথা। আর এই নাম বিক্রিয়ার কথা তোমার খাতার মধ্যে আলাদা করে লিখে রাখা আছে? মনে হয় না আছে। লিখছো কেউ? হ্যাঁ, লিখো নাই। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমার কাছে অন স্পট যতগুলো মনে থাকবে আমি ততগুলো লিখবো। ঠিক আছে? এন্ড তোমরা অলরেডি জানো যে আমি যখন তোমাদেরকে লেকচারটা দিচ্ছি তখন হচ্ছে যে আমি নিজে একটু বই পড়ি। আমার কাছে আমি কোন বইটা পড়তাম তোমাদের যদি দেখাই বলি, আমি বই পড়তাম হচ্ছে কি, এই যে কবির স্যারের একটা বই আছে না, এই যে এটা, তো এই বইটা পড়তাম। তারপর হচ্ছে আমার কাছে এখানে বেশ কিছু বই আছে, সলোমনের একটা অর্গানিক কেমিস্ট্রি বই আছে, তো এটা আমি পড়তাম। তারপরে হচ্ছে যে এই যে এটাও, এই বইটাও আমি দেখতাম, এই যে রিয়েকশন মেকানিজমের যে বইটা আছে এটা দেখতাম। তারপরে ফাইনালের একটা অর্গানিক কেমিস্ট্রি বই, এরকম বেশ কিছু বই টই দেখে আমি, তারপর হাদিস স্যারের বই ছিল এটা দেখতাম। তো সবগুলো বই টইগুলো দেখে আমি একটা আসলে লেকচার বানানোর প্ল্যান করতাম আর কি, এভাবে করে আর কি। তো বানানোর পরে আমি অন দ্য স্পট দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে গিয়ে ক্লাস নিতাম। আমি কখনো এটা করি না, মানে মুখস্থ কইটা আসে বা ওই প্র্যাকটিস করে করে নিয়ে এসে করি না আর কি, এরকম করি নেই। হ্যাঁ, তো আমার কাছে মানে আমি উদ্দেশ্য লেকচারে 10 সময় এরকম করে দিয়েছিলাম। অ্যান্ড আমার কাছে ভালো লাগে, এভাবে পরে থেকে ভালো লাগে যে আমার মাথার মধ্যে যা আছে আমিও বুঝে বুঝে পড়াবো, তো এই স্টুডেন্টরা বুঝে বুঝে পড়বে আর কি এটাতে। আর ক্লাস করানোর সময় ভুল ত্রুটি আমারও হবে, তো ভুল ত্রুটিগুলো হইলে অন স্পট যে ভুল করছে কিনা দেখি, এই সেন্সটা আসলে মেক করে কিনা। আমি যদি দেখি ক্লাসের ভিতরে যে ক্লাস করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে একটু গোজামি লাগতেছে, মানে এই জিনিসটা মনে হয় আমি ঠিক বলতেছি না, আমার কাছে একটা ফিল আসতেছে কেমন আর কি, এরকম, তখন আমি সাথে সাথে দেখো না যে আমি গুগল সার্চ করে একটু দেখে নিই, সার্চ করে দেখে ঠিক আছে কিনা আর কি। মনে হয় মানে এরকমটা কেস খুব কম হয়েছে যে আমার কনফিউশন হইতেছে, আমি সার্চ করতে গিয়ে দেখছি যে আমি ভুল ছিলাম আর কি, কনফিউশন আসে। তার মানে অনেকদিন পরে হয়তো বা মেমোরিতে চাপ দিলে মনে হয় যে নাই নাই হয়ে গেছে এরকমটা। তো আমি চাই কি জানো, যে আমার যে অভ্যাসটুকু আছে এই অভ্যাসটুকু তোমার কাছে পর্যন্ত যাক, গেলে সুবিধাটা কি? সুবিধা আছে বেশ কিছু জায়গায়। সেটা হলো যে পরীক্ষার হলের মধ্যে তো আমাদের কাছে বই থাকে না, তো আমাদের কাছে অনেকগুলো জ্ঞান একবারে নিয়ে পরীক্ষার হলের মধ্যে বসতে হয় আর কি। তো এই যে মাথার মধ্যে যে সব কিছু জিনিসপত্র তুমি যদি নিয়ে বসতে পারো, তাহলে তোমার কাছে অনেক বড় অ্যাডভান্টেজ দিবে। তুমি এক্সাম হলের মধ্যে বসে কোনটা তুমি লিখতেছো, কোনটা তোমার কাছে একদম কনফিডেন্স আছে, কোনটার মধ্যে তোমার কনফিডেন্স নেই, কোনটার মধ্যে কনফিউশন আছে, এটা তোমার কাছে একটা বড় একটা সাপোর্ট দিবে আর কি। বুঝছো ঘটনাটা? ওকে, তাহলে এবার চলো আমরা তাহলে একটু এই নামধারী বিক্রিয়াগুলো একটু লেখার চেষ্টা করি, সবগুলো মিলাই, তাহলে জিনিসটা মানে সুবিধা হবে আর কি একটা জায়গায়। চলো একটু দেখি আমরা কি করা যায়। প্রথম কথা হচ্ছে নামধারী বিক্রিয়াগুলো আমি একটু লিখে যাব আগে সবগুলো, তারপর আমি একটা একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। বাট এক্সাম্পল দেওয়ার সময় আমি হচ্ছে সবগুলো কন্ডিশনগুলো লিখবো না আর কি, এরকম। প্রথম কথা, আসো প্রথম কথার জন্য যদি আমরা আসি, যে 1 নাম্বার রিয়েকশনটা, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়েকশন। ডিকার্বক্সিলেশন রিয়েকশন, ঠিক আছে? আমি বাংলা ইংলিশ সবগুলো মিলাইয়ে লিখবো, তাহলে একটু সুবিধা হবে আর কি এটা।
এক নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে আমাদের কাছে থাকবে উডস বিক্রিয়া। 2 নাম্বার হইলো আমাদের কাছে থাকবে হচ্ছে উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশন, উডস রিঅ্যাকশন এটা একটা। তারপর 3 নম্বরে আমাদের কাছে থাকবে হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তারপরে 4 নম্বরে আমাদের কাছে থাকবে হচ্ছে উলফ কিশনার বিজারণ বিক্রিয়া। 4টা বিক্রিয়া অলরেডি লিখছি এখানে আমরা, তাই না? আমরা এগুলো সবগুলো কিন্তু লিখবো, সমস্যা নেই। এবার আসো পরের ধাপে যাই। এরকম অনেকগুলো বিক্রিয়া হবে 4টা বিক্রিয়ার পরে। একটা হইলো আমাদের কাছে থাকবে হচ্ছে 4-এর পরে আসো 5, এটা হলো সংযোজন বিক্রিয়া। নামধারী বিক্রিয়া এটাতে না, বাট তবু লিখতেছে ভাইয়া। সংযোজন বিক্রিয়া এখানে লিখবো হচ্ছে মার্কোনিকফ নীতি অনুসারে। মার্কোনিকফ নীতি, বুঝছো এটা। 5 নম্বরে লিখবো হচ্ছে এন্টি মার্কোনিকফ নীতি। 6 নম্বরে সরি 6 নম্বরে লিখবো হচ্ছে অ্যান্টি মার্কোনিকফ নীতি। এই অনুসারে ওটা বিক্রিয়া হয়, তাই লিখতেছে আর কি এরকম করে, বুঝছো? ওকে। তারপরে হচ্ছে 7 নম্বরে লিখবো হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া। 8 নম্বরে লিখবো হচ্ছে বেয়ার পরীক্ষাটাও লিখে রাখা দরকার, তাই না? বেয়ার পরীক্ষাটা। বেয়ার পরীক্ষা কেন? কারণ হচ্ছে এর স্পেশাল একটা টাইপের বিক্রি হয়ে গেছে, তাই লিখতেছে আর কি আমরা এরকম। তাহলে 8টা হয়ে গেছে। 8-এর পরে কি লিখবা? 9। রোজেনমান বিকারক দিয়ে একটা বিক্রিয়া হয়। রোজেনমান বিকারক দ্বারা একটা বিক্রিয়া হইল এটা। 10 নম্বরে আসো। 10 নম্বরে আসো। তাহলে কি আমি কোন দিকে আগাচ্ছি? আমরা হচ্ছে ওই আমি প্ল্যান মাথায় চিন্তা করতেছি কিভাবে অ্যালকেন এরকম গ্রুপ একটা টপিক ধরে ধরে যা যা মনে আসছে তাই আর কিছু মিস করে গেলে তোমরা অ্যাড করে নিতে পারবা এখানে। আশা করি মিস হওয়ার চান্সটা একটু কম আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। তোমাদের চাইলে তোমরা আমার আগে তোমরা সবগুলোতে লিখতে পারো, ঠিক আছে? 9-এর পর আসলো 10, 10-এর পর আসলো 11, তাই না? 11। তারপরে কি লিখবে এখানে? ধরো লিখলাম SN1 বিক্রিয়া। 12 নম্বরে গিয়ে লিখলাম SN2 বিক্রিয়া, ঠিক আছে? 11, 9, 10, 11, 12, ঠিক আছে তো? ওকে। এবার আসো 12-এর পর দেখতেছি 13 E1 বিক্রিয়া। 14তে গিয়ে দেখতেছি হচ্ছে E2 বিক্রিয়া, বুঝছো? E1 বিক্রিয়া আছে, E2 বিক্রিয়া একটা আছে আর কি। আচ্ছা, তারপরে আমরা লিখতে যাচ্ছি হচ্ছে 14-এর পরে 15 নম্বর। 15 হচ্ছে গ্রিকনার্ড বিকারক দ্বারা বিক্রিয়া। গ্রিকনার্ড বিকারক দ্বারা বিক্রিয়া। গ্রিকনার্ড বিকারক দ্বারা বিক্রিয়া আর কি এটা। আচ্ছা, 16 নম্বরে কি লিখবো? আচ্ছা, অনেকগুলো লেখা যায়, কিন্তু আমরা একটু বেনজিনের দিকে ঢুকে পড়ি একটু আর কি। আসো, বেনজিনের মধ্যে গেলে ফিদেল ক্রাফট অ্যালকাইলেশন। ফিদেল না ফ্রিদেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আবার কি আছে? ফ্রিদেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াও একটা আছে,
এক জায়গায় লিখতে পারলে ভালো হতো, তাই না? 14 15 16, 16 পর 17। ফ্রিদেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, নাইট্রেশন এগুলো আর লিখতেছি না, কারণ হচ্ছে যে এগুলো তো অটোমেটিক, একটা শিখলে অতগুলো পাওয়া যায়, তো সবগুলো লেখার দরকার নেই। এটা নাকি লিখবা বলো? 17 পরে হচ্ছে 18, 18 পর দিলাম নাইট্রেশন বিক্রিয়া লিখছি যেহেতু লিখে ফেলি, তাই না? 10 নম্বরটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া, তাই তো? তারপর ক্লোরিনেশনটাও দিয়ে দিবা, ক্লোরিনেশন বিক্রিয়া। যতগুলো হয় সুবিধা মনে হয়, তাই না? লিখে দিতেছি, আসো। 20 পর্যন্ত গেছি, গেল। এরপরেতে কি আছে? এখানে কি কিছু আছে আরো? নাই। 20-এর পরে আসো 21, 21-এর মধ্যে এসে কি দিবা? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তারপরে কি আছে 22 নম্বরে? ক্যানিজারো বিক্রিয়া, 21 নম্বরে 21 22 23। তারপরে এখানে দিব হচ্ছে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া, ঠিক আছে? 24 নম্বরে এসে কি আমরা আরেকটা দিতে পারলে খুব ভালো হতো না? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া একটা দিব। আচ্ছা, এখানে অ্যাড করে দেই নিউক্লিওফিলিক সংযোজন, এখানে অ্যাড করে দিই স্পেশাল ভাবে একটা ডিএনপি দ্বারা, তাহলে একটু সুবিধা হইলো, সব জিনিসগুলোই আসলো আর কি এরকম। তারপরে যদি আমরা আসি 24-এর পরে, 24-এর পরে আসতেছে কোনটা? 25 নম্বরে। 25-এ কি দিবা? এবার আমরা যাই হচ্ছে এস্টারিফিকেশন, এস্টার তৈরি করার বিক্রিয়া, বুঝছো? এটা 5 নাম্বার। 26 নম্বরে আসো, এস্টার না হয় তৈরি করলাম। তারপরে যাব হচ্ছে আমরা কোথাতে? ওকে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে আমরা আগে বেনজিনটা শেষ করে আসি, মানে এসিডটা শেষ করে আসি। তারপরে এখানে যাব হচ্ছে HVZ রিঅ্যাকশন, হেলভোল-হার্ট-জিরানস্কি বিক্রিয়া, এটা 26-এর পরে 27-এর মধ্যে আমরা কোথায় যাব? আমরা দেব হচ্ছে এখানে কি যেন ওর নাম, রিঅ্যাকশন। দেখছো সবগুলো ভুলে যাচ্ছে আর কি আস্তে আস্তে, যদিও তোমাদের এখানে তোমরা ক্লাস করতে গেলে অনেক কিছু পাবা, বাট আমি দিয়ে করে এমিনের দিকে আমরা ঢুকে গেলে তাহলে নাম যেন কি? প্রথমেরটাতে অ্যালকাইলেশন ছিল, অ্যাসাইলেশন ছিল, আর এটা ছিল আমাদের কাছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ওকে, তারপরে হচ্ছে 28 নম্বরে এসে কি দিব? ডায়াজোনিয়াম লবণ ধরো তৈরি করলাম, এখান থেকে এটা করা শেষ। এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, এখানে একটা কাজে লাগবে একটা জিনিস, নাইট্রেশন বিক্রিয়া দিলাম, বাট এটা দিলাম হচ্ছে এমিনেটটা, যেহেতু এটা একটু ডিফারেন্ট টাইপের ছিল তাই দিতেছে আর কি। এমিনের ক্ষেত্রে দিই এনিলিনের সাথে দিই, নাইট্রেশন দিতেছি এনিলিনের সাথে।
আমরা কিন্তু অনেকগুলো লিখতেছি না, জাস্ট একটু আলাদা করে লিখলাম নামকরণ বিক্রিয়াগুলোর মধ্যে এরকম, যেগুলো কনফিউশন হতে পারে সেগুলো দিতেছি, ঠিক আছে, নাইট্রেশনের সাথে। এবার দিতেছি হচ্ছে কার, ওদের কত নাম্বার ছিল, 28 ছিল, 28 29, স্যান্ডমেয়ার বিক্রিয়া, স্যান্ডমেয়ার বিক্রিয়া। 30 নম্বরে থাকবে হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া। 31 নম্বরে থাকবে হইল স্যান্ডমেয়ার আছে, গ্যাটারম্যান আছে, আর এটা হচ্ছে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া, কাপলিং রিঅ্যাকশন, কাপলিং রিঅ্যাকশন থাকবে। ওকে, তারপরে হচ্ছে 32 নম্বরে আমরা ধরো যে অ্যামিনের সবগুলো মোটামুটি শেষ করছি, নাইট্রাস অ্যাসিড দ্বারা যে বিক্রিয়াগুলো হয় শনাক্তকরণ, এটা আমরা দিলাম না, ঠিক আছে, কতগুলো আর দিব, তাই না? ওকে, এরপরে আমরা কি দিই, বেনজিন থেকে বের হয়েছি, আমরা এমিন থেকে বের হয়েছি, এমিন থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে সাবানায়ন বিক্রিয়ার দিকে যাই, স্যাপোনিফিকেশন, স্যাপোনিফিকেশন রিঅ্যাকশন, আমরা আজকে যেটা পড়ছি সেটা স্যাপোনিফিকেশন রিঅ্যাকশন, রিঅ্যাকশন। এরপরে কি আছে, এখন অনেকগুলো আছে তাই না, আসো দেখি কত দূর যাওয়া যায়। কত নম্বরে ছিলাম, ছিলাম 32-এ, এবার ছিল হচ্ছে 33-এ চলে আসতে হবে, 33 নম্বরে। এটাতে আমরা যখন এর থেকে বের হইলাম, আচ্ছা অ্যাক্রোলিন পরীক্ষা বাকি আছে এখনো, অ্যাক্রোলিন পরীক্ষা, অ্যাক্রোলিন পরীক্ষা, তাহলে কার্বিল এমিন পরীক্ষাটাও মনে রাখা দরকার, কার্বিল এমিন পরীক্ষা, কার্বিল অ্যামিন পরীক্ষা। তারপরে হইল 34-এর পরে আসবে হচ্ছে 35-এ কোনটা দিবা, 35-এ দিবা হচ্ছে ধরো কোব বিক্রিয়া দিলাম আমরা, কোবের আগে দিই ডাউ পদ্ধতি দিই, তাই না, একটা দিলাম ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি, তারপর দিলাম হচ্ছে 36 নম্বরে দিলাম কোব বিক্রিয়া, কোব বিক্রিয়া, কোব বিক্রিয়া দিলাম। 37 নম্বরে দিব হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া, রাইমার টাইম্যান বিক্রিয়া। 38 নম্বরকে আলাদা কিছু করার আছে আরো, এই কটা পূর্ণ করে দিই, কি বলো, 40 পর্যন্ত হয়ে যাক। রাইমার টাইমার বিক্রিয়া আছে, তারপরে হচ্ছে ফেনলের আর কিছু বিক্রিয়া, এস্টারিফিকেশন লিখছি আমরা তাই না, তারপরে দিব আর তো কিছু মনে পড়তেছে না, তাহলে কি করা যায়, 40টা পূর্ণ করে রাখতে পারলে খুব ভালো হতো আর কি। তাহলে দ্যাটস ওয়াই রাইমার টাইম্যান বিক্রিয়া দিলাম, এখানে দিলাম হচ্ছে যে আমরা যদি কার সাথে দিই, অ্যাক্রোলিন পরীক্ষাও দিয়ে ফেলছি, দেখছো তো মোটা দাগে কিন্তু আমরা সব কিছু শেষ করে ফেলছি, দ্যাটস ওয়াই আসলে এখন আর অনেক কিছু মনে পড়তেছে না। হ্যাঁ, আমরা যদি আর কার্ডটা দিলে ভালো হয় আর কি, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া দিয়ে রাখলাম, হাইড্রোজেনেশন রিঅ্যাকশন, যদিও এটা কোনো বিক্রিয়ার মধ্যে পড়ে না, কারণ হচ্ছে এটা তো আসলে অনেকগুলো আমরা করে রাখছি তাই না, এটা। তারপরে হচ্ছে ধরো আমরা দিলাম হচ্ছে 39, এটা পূরণ করার জন্য দিলাম আর কি, 39-40টা এটা পূরণ করার জন্য দিয়েছি, ঠিক আছে। তো আমরা ধরে যে একটা পলিমারকরণ একটা বিক্রিয়া দিয়ে দিই, কারণ যদিও পলিমারকরণ আমাদের নেক্সট লেকচারের জিনিসপত্র আছে, তো পলিমারকরণ বিক্রিয়াটাও একটা জিনিস অ্যাড করে দিলাম, তাহলে ঘর পূর্ণ হলো আর কি এটা। আর লাস্ট যেটা দিব, লাস্ট দিয়ে দিব হচ্ছে যে ধরো ফ্রি রেডিক্যাল বিক্রিয়াটা দিলাম আর কি, তাহলে সুবিধা হইলো তাই না, ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। তো মোটা দাগে আমরা 40টা বিক্রিয়া লিখে ফেলছি, সেই 40টা বিক্রিয়া আমি লিখবো, আমার ধৈর্য আছে কিন্তু, হ্যাঁ বুঝছো। চলো এবার আমরা একটু দেখি সেরা, এই লেকচারটা এটা সেরা হবে আর কি, এটা একদম সেরা হবে। এইবার চলো নেম রিঅ্যাকশন আমরা লিখি, আমরা চলো এবার
নেম রিয়েকশনগুলো লিখি। তোমরা যারা পারবা সুন্দরভাবে নোট করবা, আমার আগে নোট করতে পারলে ভালো। আমরা নেম রিয়েকশনগুলো লিখি, গেট রেডি। প্রথম কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তারপর হচ্ছে উডস বিক্রিয়া, তারপর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তারপর হচ্ছে ওল্ফ কৃষ্ণের বিজারণ বিক্রিয়া। ওকে, এখানে কিন্তু মোট 40টা বিক্রিয়া আছে। আসো, 1 নাম্বার হচ্ছে কি, ধরো CH3 COOH, এটাকে ধরো যে আমরা সোডিয়াম অ্যাসিটেট নিয়ে নিছি আপাতত, এই বাদ দিয়ে আমরা এখানে দেব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে দেব হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া। দিলে কি উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে CH4, এখানে হবে সোডিয়াম কার্বনেট, এখানে যাবে হচ্ছে কি তোমার কাছে পানি, তাই না? এই হচ্ছে অবস্থাটা। এখানে মেইন প্রোডাক্ট কোনটা, এইটা CH4টা হচ্ছে মেইন প্রোডাক্ট। এবার যদি উডস বিক্রিয়ার মধ্যে কি হয়, একটা অ্যালকাইল হ্যালাইড আমরা নিব, তার সাথে দেব হচ্ছে ধাতব সোডিয়াম, তার সাথে দেব হচ্ছে ড্রাই ইথার, তার সাথে দেব হচ্ছে আমরা ড্রাই ইথার। দিলে কি উৎপন্ন হবে, এটা ডাবল হয়ে যাবে আর কি। এটা ডাবল হয়ে গেলে CH3, এই হচ্ছে অবস্থা। আর পাশে কি হবে, সোডিয়াম ক্লোরাইড। কয় মোল উৎপন্ন হবে, 2 মোল। এখন যদি চিন্তা করে থাকি, এটা হচ্ছে তোমার কাছে মেইন প্রোডাক্টটা। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কোনটা, ধরো তোমার কাছে আছে হচ্ছে এইটা, তোমার কাছে আছে হচ্ছে একটা এইটা, এর সাথে তুমি যদি জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl যদি দাও, গাঢ় HCl তুমি যদি দাও, তখন কি উৎপন্ন হবে, CH3 CH2 তারপরে হচ্ছে H, এটা উৎপন্ন হবে। এবার উল্ফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়া আর কি, এটা কোনটা, সেম টাইপের জিনিসটাই হবে। ধরো আমরা এটা নিলাম, এটা নিলাম, এর সাথে আমরা এবার দেব হচ্ছে N2H4 হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানেও এই CO মূলকটা যেমন এখানে মিথিলিন মূলকে পরিণত হয়েছিল, CO মূলকটা এখানেও মিথিলিন মূলকেই পরিণত হবে, মিথিলিন মূলকেই পরিণত হবে। বুঝছে, এরকম হচ্ছে অবস্থাটা। তাহলে কোথায় কোনটা মেইন প্রোডাক্ট, ক্লিয়ার হয়েছে না জিনিসটা? ওকে, এবার যে হচ্ছে পরের ধাপে, এবার কি বলছে, সংযোজন বিক্রিয়া বাট মার্কোনিকভ নীতি, এন্টি মার্কোনিকভ নীতি, ওজনীকরণ, আবার কি বলছে বেয়ার পরীক্ষা। ঠিক আছে, এরকম মোট বিক্রিয়া আছে কয়টা, এখানে মোট 40টা আছে আর কি। আসো, সংযোজনের ক্ষেত্রে বলতেছে, এটা কিন্তু একটা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে হইতে হবে, এটা কিন্তু একটা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে হইতে হবে। যদি আমরা এটা কার সাথে বিক্রিয়া দিই, HBr দিয়ে বিক্রিয়া দিই, আমরা বলছিলাম যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে যদি হাইড্রোজেন যায় তখন এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। তাহলে যদি আমরা যাই এরকম CH3 CH, তারপরে কি হবে এটা, তারপরে এখানে দেবো হচ্ছে আমরা ব্রোমিন, সরি এখানে দেবো হচ্ছে আমরা হাইড্রোজেন, তাই না? এখানে দেবো হচ্ছে আমরা হাইড্রোজেন CH2, তার সাথে দিলাম হচ্ছে এখানে একটা দিলাম হাইড্রোজেন, এখানে দিব হচ্ছে ব্রোমিন। তাহলে এইটা আবার কি করতে পারি, CH3 CH CH2, CH2 সাথে আমরা দেব ব্রোমিন, আর এইখানে দেব হচ্ছে হাইড্রোজেন। এরকম দুটো প্রোডাক্ট আসতেছে তখন এখানে, যেখানে হাইড্রোজেনটা বেশি ওখানে হাইড্রোজেন দিলে এটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, আর অপরটা হচ্ছে আমাদের কাছে মাইনর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট। এবার যদি এন্টি মার্কোনিকভ নীতিতে যদি যাই তখন কি হবে, সেম বিক্রিয়াটাই, CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমরা আবার HBr এর বিক্রিয়া দিচ্ছি, এবং বিক্রিয়া করার সময় আমরা দিচ্ছি R2O2 জৈব পারঅক্সাইড ইউভির উপস্থিতিতে। দিলে কি উৎপন্ন হবে, আবার দুইটা প্রোডাক্টই আসবে, CH3 CH CH2, এইখানে এবার যাবে ধরো যে H, এখানে গিয়েছে হচ্ছে Br, আবার আরেকটা প্রোডাক্ট কি আসবে CH3 CH2, এখানে যাবে হচ্ছে Br, এখানে যাবে হচ্ছে H, তাই তো? ওকে, এইটা হবে এবার হচ্ছে মাইনর প্রোডাক্ট, মাইনর, আর এইটা হবে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। এবার তুমি এখানে আসো, ওজনীকরণ বিক্রিয়াটা কি জিনিস, ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, ধরো আমরা একটা অ্যালকিন নিলাম CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমরা দিলাম হচ্ছে ওজনের বিক্রিয়া, দেওয়ার সময় 2 ধাপে বিক্রিয়াটা করব, 2 ধাপে আমরা ধাপ একটা কমাচ্ছি এখানে। দিলে কি হবে, এখান থেকে এই পার্টটা CH3 CH, আবার এখান থেকে এই পার্টটা এই CH, এই পার্টটা আলাদা হয়ে গেছে আর কি, এখানে একটা O, এখানে একটা O, তার মানে ওইখানে একটা কার্বনিল মূলক, এখানে একটা কার্বনিল মূলক তৈরি হয়েছে আর কি। ডাবল বন্ড মুছে দেবো, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এভাবে বসাই দিব আর কি। বেয়ার পরীক্ষা কোনটা, সেম জিনিসটা দিয়ে আমরা বেয়ার পরীক্ষাও করি, CH ডাবল বন্ড CH2, এর সাথে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই,
তখন কি হয়, এখান থেকে OH যুক্ত হবে, প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে, প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে, যা দিয়ে আমরা কি করতে পারবো, বলতে পারবো যে ভাইয়া এখানে অবস্থাটা কি হয়, এইটার একটা পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালারটা নষ্ট হয়ে গেছে আর কি। বুঝছো, কয়টা বিক্রিয়া গেল, 8টা। এরকম বিক্রিয়া আছে মোট কয়টা, বিক্রিয়া আছে মোট হচ্ছে 40টা। ওকে, 40টা বিক্রিয়াকে এক জায়গায় লিখে দিছি, 40টাকে বিক্রিয়াটাকে এক জায়গায় লিখে দিচ্ছি আর কি। এবার আসো, প্রথম কথা, রোজেনমান বিকারক দ্বারা বিক্রিয়া করবে আর কি। ধরো তোমার কাছে গেল CH3, C ট্রিপল বন্ড CH, এর সাথে তুমি হাইড্রোজেনটা দিবা, সাধারণত 2 মোল যুক্ত হয়। তুমি যদি PD প্লাস বেরিয়াম সালফেট যদি তুমি যুক্ত করে নিয়ে কাজ করতে যাও, তখন কি হবে, 1 মোল যুক্ত হওয়ার পর থেমে যাবে আর কি। 1 মোল যুক্ত হওয়ার পরে জিনিসটা যুক্ত, 1 মোল হাইড্রোজেন যুক্ত হবে, এইটা। তার মানে কি, বাকি 1 মোল যুক্ত হয়নি, এটাই ছিল কোনটা, এটাই তো। ওকে, এবার যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, এটা কীভাবে কাজ করে, CH3I, ধরো যে একটা অ্যালকাইল হ্যালাইড নিছি, আর সাথে কি নিব, একটা এর সাথে একটা নিব হচ্ছে ধরো, হ্যাঁ, একটা অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া করলে যেটা উৎপন্ন হয় সেটা, এরকম একটা ধরো যে নিছি, নিলে কি উৎপন্ন হবে, তাহলে এই যে এটার সাথে সোডিয়াম আয়োডাইড, তার সাথে এখান থেকে কি উৎপন্ন হবে, CH3O CH3, একটা ইথার তৈরি করবে আর কি। কেমনে কেমনে, একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা সোডিয়াম অ্যালকানয়েড, সোডিয়াম মিথানয়েড আমরা নিছি এখান থেকে আর কি, বুঝছো এটা। এবার যদি যাই হচ্ছে এটা SN1, 3 ডিগ্রি এর সাথে বিক্রিয়াটা করবে, তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমাদের কাছে নিতে হবে, CH3, এবার সাথে দেবো CH3, দিলাম Cl, এর সাথে দেবো হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড অ্যাকোয়াস কন্ডিশনে দিলাম, দিলে কি উৎপন্ন হবে, CH3, এখানে আসবে OH, এটা হচ্ছে আমাদের কাছে কি ছিল, SN1 বিক্রিয়া। SN2 কোনটা হবে, ধরো CH3CH2Cl, এর সাথে দিলাম সোডিয়াম হাইড্রো অক্সাইড অ্যাকোয়াস অবস্থায়, দিলে কি উৎপন্ন হবে, CH3CH2OH, এটা হচ্ছে SN2 বিক্রিয়া আর কি, বুঝছো। এবার আসো, 12টা শেষ, এবার যাচ্ছি হচ্ছে 13 নম্বরে। 13 নম্বর এগুলো তো আছে তাই না, এবার তুমি আসো, কি কি হবে এই 1 বিক্রিয়ার মধ্যে আর কি। এখানেও আমরা নিব হচ্ছে CH3C, এই পাশে দিব হচ্ছে CH2, এই পাশে দিলাম হচ্ছে H, এই পাশে দিলাম হচ্ছে Cl। ওকে, এখানে দিব হচ্ছে তোমার কাছে হচ্ছে কি যাবে, ধরো এখান থেকে যাবে হচ্ছে আমরা দিব ধরো OH দিলাম আর কি, এখানে অ্যালকোহল দিলে কি হবে, এই H আর OH মিলে 1 মোল পানি আউট হয়ে যাবে আর কি এখান থেকে, দিলে কি উৎপন্ন হবে, CH2 ডাবল বন্ড C, এই পাশে উপরে থাকলো CH3, এই পাশে থাকলো হচ্ছে Cl, এটা কি দিবা এখানে, পটাশিয়াম হাইড্রো অক্সাইড অ্যালকোহলিক দিচ্ছ তখন, বুঝছো। ওকে, এবার এখান থেকে দিলে কি হবে, এটা 3 ডিগ্রির জন্য হয়েছে, এটা কি 1 ডিগ্রির জন্য এটা হবে, তাহলে কি উৎপন্ন হবে, C, এখানে ধরলাম হচ্ছে OH আছে, এখানকার মধ্যে আছে হচ্ছে H আছে, এখানকার মধ্যে দিলাম হচ্ছে CH2, এখানে আছে ধরো যে H আছে, এখানকার মধ্যে আসলে H আছে আর কি, এরকম একটা অবস্থা। এখানকার মধ্যে তুমি যদি পটাশিয়াম হাইড্রো অক্সাইড যদি দাও, এখানকার মধ্যে তুমি পটাশিয়াম হাইড্রো অক্সাইড দিছো অ্যালকোহলিক কন্ডিশনে, একই অবস্থা, তাহলে কি এখানকার H এখানকার OH মিলে 1 মোল পানি আউট হয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে, CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন উৎপন্ন হবে, বুঝছো। তাহলে E1 E2টা গেল আর কি। এবার সে গ্রিগনার্ড বিকারক দ্বারা বিক্রিয়া করবা। গ্রিগনার্ড বিকারক মানে হচ্ছে আমরা একটা কাজ করি, CH3CHO এর সাথে RMGX এর বিক্রিয়া দাও, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এর সাথে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়, 2 ধাপে বিক্রিয়াটা ঘটবে, হওয়ার পরে এখানে একটা 1 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি করবে আর কি, এখানে একটা 1 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি করবে। আমরা লেকচারের মধ্যে এগুলো পড়ছিলাম, বুঝছো, যে 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে হয়, এগুলো মেকানিজম কেমনে হয় না হয় সব কিছু কিন্তু পড়ছিলাম। যারা মনে হচ্ছে এতটুকু দেখিয়ে রেখে দিবা না, লেকচার পুরো করলে সব কিছু দেখবা যে করানো আছে লেকচারের ভিতরে আর কি। এগুলোতে ফিদার গ্রাফট অ্যালকাইলেশন কেমনে কাজ করবো, তাহলে আমাদের কাছে একটা বেনজিন লাগবে, একটা বেনজিন, এর সাথে দিব হচ্ছে একটা অ্যালকাইল মূলক, এই যে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে তুমি দিবা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দিলে কি উৎপন্ন হবে, দিলে হচ্ছে বেনজিনের যে হাইড্রোজেনটা আছে ওইখানে একটা আর মূলক প্রবেশ করবে আর কি, এই হচ্ছে
একটা অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়েছে আর কি, এটা ফিজারক্রাফট অ্যালকাইলেশন। এবার যাচ্ছি হচ্ছে 17 নাম্বার, ফিজারক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন, তারপরে হচ্ছে সালফোনেশন, দেন হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়াটা। আসো কি হবে এখানে, আবারও তোমার কাছে কি নিতে হবে, একটা বেনজিন নিতে হবে, তার সাথে হচ্ছে একটা অ্যাসাইলমূলক একটা নিতে হবে। এই যে নিলাম হচ্ছে ব্যাপারটা, নেওয়ার কারণে তুমি এবার কি করবে, আবারও ওই ড্রাই অবস্থায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে নিবা। নিলে কি উৎপন্ন হবে, এখানে তুমি দিবা হচ্ছে কি ও সরি এখানকার হাইড্রোজেনটাকে সরাই দিয়ে CO, তার সাথে হচ্ছে এখানে আর, হ্যাঁ, অ্যাসাইলেশন বিক্রিয়া হয়েছে আর কি এরকম। এবার যখন নাইট্রেশন বিক্রিয়া, তাহলে তুমি আবার বেনজিন নিবা, এখানে বেনজিন, তার সাথে তুমি দিবা হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস সালফ্রিক অ্যাসিডের একটা মিক্সার দিবা। দিলে কি উৎপন্ন হবে, এই যে বেনজিনের যে হাইড্রোজেনটা ছিল ভাইয়া, সেই হাইড্রোজেনের মধ্যে কি হবে, নাইট্রোমূলকটা প্রবেশ করবে আর কি, নাইট্রোমূলকটা প্রবেশ করবে, নাইট্রেশন বিক্রিয়া আর কি। সালফোনেশন কেমনে হবে, আবারও ওই বেনজিন তুমি বেনজিন নিবা, তার সাথে তুমি হচ্ছে SO3 দিবা। ডেফিনেটলি এটা হচ্ছে সালফ্রিক অ্যাসিড মিডিয়ামের মধ্যেই জিনিসটা হয়, তাই না? নিলে কি হয়, এখানে কি হয়, এই S এর জায়গায় SO3H হয়, সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় আর কি এরকম। ক্লোরিনেশন কেমনে হয়, তুমি বেনজিন নিবা, নেওয়ার পরে তুমি কি দিবা, এখানে ক্লোরিন দিবা, বিক্রিয়া করার সময় লাগে হচ্ছে FeCl3 লাগে, তাহলে এখানে একটা ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, বুঝছো? এই হচ্ছে অবস্থাটা আর কি। তাহলে ক্লোরিনেশন বিক্রিয়াটাও গেল, কয়টা গেল তাহলে, 20টা গেল আর কি। 20-এর পরে এই যাচ্ছে হচ্ছে আমরা 21 নাম্বার, এই যে 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার। আসো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কোনটা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কোনটা হবে, যেমন ধরো CH3CHO এর সাথে দিবা হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, কোনটা এটা দিবা, লঘু। দিলে কি উৎপন্ন হবে, দিলে প্রথমে হচ্ছে তৈরি হবে CH3COH, হ্যাঁ, প্রথমে এটাই তৈরি হবে, প্রথমে এখান থেকে এটা তৈরি হবে বিটা হাইড্রোক্সি অ্যালডল, তাই না, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এখান থেকে পরবর্তীতে ডাইলিউট HCl দিলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে CH3CH ডাবল বন্ড CHCHO, এটার নাম হচ্ছে ক্রোটোনাল ডিহাইড। কি নাম বলছিলাম এটা, ক্রোটোন্যাল ডিহাইড, বুঝছো, এটা উৎপন্ন হবে আর কি। এটি হচ্ছে এই পর্যন্ত আসলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আর কি গেল। এবার যে কেনিজারো বিক্রিয়া, ধরো যেখানে আলফা হাইড্রোজেন নাই, এর মধ্যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে কনসেন্ট্রেটেড অবস্থায় বিক্রিয়া দাও, তখন কি হবে, 1 মোল জারণ হবে, 1 মোল বিজারণ হবে, অ্যালকোহল, আর জারণ হলে উৎপন্ন হবে কি এইটা, তাই না, 1 মোল বিজারণ হলে অ্যালকোহল, জারণ হলে অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা উৎপন্ন হয়েছে আর কি। ডান। হ্যালোফর্ম বিক্রিয়া কোনটা, হ্যালোফর্ম বিক্রিয়া করার জন্য CH3COCH3 এরকমটা লাগছে, এর সাথে দিবা হচ্ছে আয়োডিন, এর সাথে দিবা হচ্ছে ক্ষার হিসেবে দিলা সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো বিক্রিয়া দিচ্ছ আর কি। দিলে কি উৎপন্ন হইলো, হবে হচ্ছে CH3 আয়োডোফর্ম উৎপন্ন হবে, বাকি পার্টটার থেকে একটা অ্যাসিড আসবে CH3COONA, আবার সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে, পাশাপাশি পানি তো এখানে আসি। আচ্ছা, না নিউক্লিওফিলিক সংযোজন ডিএনপি দ্বারা আর কি করবা, ডিএনপি দ্বারা, ডিএনপি মানে জানো কি, ডিএনপি মানে হচ্ছে এইটা, হ্যাঁ, 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রাজিন, 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রাজিনের সাথে কার বিক্রিয়া দিবা, তুমি দিবা হচ্ছে এরকম, একটা কার্বনিল মূলকের বিক্রিয়া দিবা আর কি। তাহলে এর সাথে এই যে এরকম ভাবে জিনিসটা শর্টকাটে লেখা যায়, ডিটেলসে কিন্তু আমরা করছিলাম লেকচারের ভিতরে, তাই না? তাহলে কি হবে এখানে, CH2 ডাবল বন্ড N, তারপরে যাবে হচ্ছে NH, তারপরে যাবে হচ্ছে এইটা, এখানে একটা নাইট্রো, হলুদ কমলা বর্ণের একটা অধক্ষেপ পড়বে, এটার নাম হচ্ছে হাইড্রাজোন, এটার নাম হচ্ছে ডিএনপি। ওকে, গেল। তাহলে কয়টা গেল, 24। এবার যাই হচ্ছে নাম্বার 25, 26, 27, আবার যাবো হচ্ছে 28 নাম্বার রিঅ্যাকশনটা। ওকে, আসো পড়ি, আমরা করতেছি তো, পড়ি। এস্টারিফিকেশন, এস্টার বানাবো আর কি আমরা এখান থেকে। আমরা একটা অ্যাসিড নিব,
আমরা একটা অ্যাসিড নিব, আমরা একটা অ্যালকোহল নিব, আমরা একটা অ্যাসিড নিব, একটা অ্যালকোহল নেব, বিক্রিয়া দিব হচ্ছে ক্ষারীয় মাধ্যমে অথবা অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া দিলাম। অ্যাসিড থেকে OH আর এখান থেকে যাবে হচ্ছে H, তাহলে কি হলো 1 মোল পানি আউট হইলো, তাহলে কি হলো RCO, এখান থেকে আছে O, এখানে আছে হচ্ছে R, এটাই হচ্ছে আমাদের কাছে এস্টার। তাহলে অ্যাসিড আর অ্যালকোহল মিলাইলে হলো এস্টার বিক্রিয়া তৈরি করছে আর কি। H বেসের রিঅ্যাকশন আমাদের কাছে আছে CH3COOH, এই ভদ্রলোকের সাথে যদি আমরা ফসফরাস দিই আর ব্রোমিনের বিক্রিয়া দিই, এই জায়গায় 3টা হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে, হওয়ার পরে এইটা তৈরি করবে আর কি। এটা হচ্ছে HVZ রিঅ্যাকশন আর কি। এবার যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, একটা অ্যামাইড নিতে হবে, সেই অ্যামাইডের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিতে হবে, তার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। থাকলে কি হবে, এই পার্টটা কার্বন ডাইঅক্সাইড আকারে চলে যাবে, বাকি পার্টটা মিলে প্রাইমারি অ্যামিন তৈরি হবে, আর এখানে কি হবে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে আর সোডিয়াম কার্বনেট তৈরি হবে। বুঝছো? ওকে। নাইট্রেশন বিক্রিয়া কিভাবে হবে বলো? নাইট্রেশন বিক্রিয়া হওয়ার চান্স কেমনে? আমাদের কাছে আছে হচ্ছে এনিলিনের নাইট্রেশন বলছে আর কি। আচ্ছা, তাহলে এটা আলাদা একটু। এই যে নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে এইটা, এর সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা দিই, নাইট্রোমূলক যুক্ত হবে। এইটা একটা অর্থপ্যারা নির্দেশক, তো অর্থ এবং প্যারা পজিশনে যুক্ত হওয়ার কথা, বাট যুক্ত হবে কোথায়? মেটা পজিশনে। তাহলে যুক্ত হবে কোথায়? মেটা পজিশনে। যুক্ত হবে কোথায়? মেটা পজিশনে আর কি। ঠিক আছে? কেন মেটা পজিশনে যুক্ত হয় লেকচারের মধ্যে পড়াইছিলাম, পুরো এই লেকচারটা এমিনের লেকচারটা বের করে দেখলে বুঝবা। মুখে একটু বলে রাখি, এখানকার এইচ আসলে এনিলিনিয়াম আয়ন তৈরি করে, যেটা একটা মেটা নির্দেশক, দ্যাটস ওয়াই জিনিসটা এরকম টাইপের হয়। বুঝছো? ওকে, এবার আসো 29 নম্বর, স্যানমেয়ার গ্যাটারম্যান কাপলিং, আর এটা হচ্ছে কি স্যাপনিফিকেশন রিঅ্যাকশন আর কি। আসো, কোনটা হবে তাহলে? স্যানমেয়ার রিঅ্যাকশন কার সাথে? এটা হবে হচ্ছে আমাদের জন্য ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া হবে আর কি। কার বিক্রিয়া? কপার ব্রোমাইডের বিক্রিয়া ইন প্রেজেন্স অফ HBr এখানে, তাই তো? আচ্ছা, তাহলে কি হবে এখান থেকে? এখান থেকে হচ্ছে এই যে এইখানে গিয়ে এই ব্রোমিনটা এখানে বসবে, এই তো জিনিসটা নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, লিখলাম না। গ্যাটারম্যানের ক্ষেত্রে কি হয়? গ্যাটারম্যানের ক্ষেত্রে হয় আবার সেম টাইপের রিঅ্যাকশন N2Cl, বাট এখানে কপার যাবে, ধরো যে এখানে HBr টাইপের দিচ্ছ আর কি, এটা হ্যাঁ কপারের সাথে বিক্রিয়া দিচ্ছ সরাসরি আর কি। এখানে একই টাইপের বিক্রিয়াটা এখানেও ঘটবে, এখানে একই টাইপের বিক্রিয়াটা এখানেও ঘটবে, বিআরটা এখানে যাবে, নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, HBr আসবে আর কি এরকম ভাবে। আচ্ছা, তাহলে এবার কাপলিং বিক্রিয়া কি হবে? কাপলিং বিক্রিয়া করার জন্য আমাদের কাছে আসবে হচ্ছে N2Cl, এর সাথে যাবে হচ্ছে কি, এখানে যাবে হচ্ছে আমাদের কাছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া হবে। অ্যালকোহল বলতে ফেনলের সাথে বিক্রিয়া আছে, সরি অ্যালকোহল না। তাহলে তখন কি হয়, এই যে এই পার্টটা, এই পার্টের সাথে এই Cl এর সাথে এখানকার H, এই কর্নারের যে Hটা, এই H আর এখানকার Cl বের হয়ে যাবে। তাহলে জিনিসটাকে তাহলে একটু আমাদের কাছে এইভাবে লিখতে হবে, তাই না? জিনিসটাকে তাহলে আমাদের কাছে একটু এইভাবে লিখতে হবে, এখানে N ডাবল বন্ড N, এখানে যাবে হচ্ছে ফেনল, ফেনলের OH কিন্তু এখনো আছে, এই যে কাপলিং বিক্রিয়া এই প্রোডাক্টে আসছে আর কি। স্যাপনিফিকেশন রিঅ্যাকশন কেমনে হয়? এটা চর্বি নিতে হবে, চর্বি তাহলে কেমন হয় চর্বির সংকেতটা? চর্বির সংকেত হচ্ছে এরকম টাইপের নিলাম, তাহলে চর্বির সংকেতটা নিলাম, আর প্রাইম দিতেছি সবগুলোরে জাস্ট বোঝার সুবিধার্থে। বুঝছি, এটা আমরা লাস্ট লেকচারটা এটাই পড়ছিলাম না? ওকে, এর সাথে কি দিলাম? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিতেছি, দিলে কি উৎপন্ন হবে? এখানকার থেকে CH2OH গ্লিসারিন উৎপন্ন হবে, CH2OH গ্লিসারিন উৎপন্ন হবে, তাই না? গ্লিসারিন উৎপন্ন করছি, তার সাথে হবে হচ্ছে R'COONA, এটা 3 মোল তৈরি করবে। এই আরটা যদি আমাদের কাছে কি হয়, এখন 3 দিতে হবে আবার, তাই না? ওই আরটার মধ্যে যে কার্বন আছে এটা যদি 12 থেকে 18-এর মধ্যে হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারতেছি? সাবান বলতে পারতেছি। হ্যাঁ, স্যাপনিফিকেশন রিঅ্যাকশন হচ্ছে এটা। এবার যাই অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষাতে কি করছি আমরা? আমরা এখানে
গ্লিসারল নিছি, আমরা এখানে গ্লিসারল নিছি, এর সাথে যদি পটাশিয়াম হাইড্রোজেন সালফেট রিয়াকশন দাও, পটাশিয়াম হাইড্রোজেন সালফেটের রিয়াকশন দাও, তখন কি হয়? তখন এখান থেকে এই ভদ্রলোকটা তৈরি হয়, বুঝছো? এটা হচ্ছে অ্যাক্রোলিন গেল। এবার যে কার্বল এমিন পরীক্ষা, আমাদের কাছে যদি প্রাইমারি এমিন থাকতো, সেই প্রাইমারি এমিনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড CaCl3 দিয়ে বিক্রিয়া দিলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় RNC কার্বল এমিন তৈরি করে। পাশাপাশি আবার কি হয়? KCl, পাশাপাশি আবার হচ্ছে 1 মোল পানি উৎপন্ন হয়। এই RNC এটার হচ্ছে একটা উৎকট গন্ধ আছে, যেটা দেখে বোঝা যায় এটা তৈরি হয়েছে আর কি। এবার আসলে ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা হয়, কোপ বিক্রিয়া। কি হলো এখানে? ক্লোরোবেনজিন নিবা আগে, ক্লোরোবেনজিন, তার সাথে তুমি দিবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দিলে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে সোডিয়াম ফিনেট তৈরি করবে। সোডিয়াম ফিনেটকে পরবর্তীতে আবার আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? এখান থেকে ফেনল উৎপন্ন করবে আর কি। এটা গেল। আচ্ছা, কোপ বিক্রিয়া কোনটা? তুমি প্রথমত হচ্ছে ফেনল নিবা, ফেনলের সাথে তুমি দিবা সোডিয়াম হাইড্রোক্সাইড, দেওয়ার কারণে সোডিয়াম ফিনেট উৎপন্ন হবে, সোডিয়াম ফিনেট। এর সাথে তুমি যদি আবার পরবর্তীতে কি দাও? কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দাও, তখন এখান থেকে কি উৎপন্ন হবে? OH, এখান থেকে উৎপন্ন হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এখান থেকে পরবর্তীতে তুমি যদি আবার আর্দ্র বিশ্লেষণ করো অ্যাসিডের উপস্থিতিতে, তখন এখান থেকে কি উৎপন্ন হবে? হচ্ছে OH, এখান থেকে হবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। বুঝছো? এটা কটা গেল? 36টা বিক্রিয়া গেছে আমাদের কাছে। এইবার যাই, চলো রাইমার টাইম্যান রিয়াকশন। এটা কোনটা? আমরা আবার ফেনল নিব, OH, এর সাথে কার বিক্রিয়া দেব? পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর দিব হচ্ছে এটা, যদি আমাদের বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডে আমরা দিলাম, সমস্যা নেই। দিলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে সেলিসাইল ডিহাইড তৈরি হবে আর কি, সেলিসাল ডিহাইড উৎপন্ন হবে এটা। এবার যাচ্ছি হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশন। কোনটা? আমরা হাইড্রোজেনেশন রিয়াকশন। এখানে কি হয়? খুবই সহজ করতে, হাইড্রোজেন অ্যাড করাটা আর কি। এটা তো কি করতে পারি? ধরো আমরা নর্মালিটাই দিই, না, CH2 ডাবল বন্ড CH2, এটার মধ্যে দিলাম হচ্ছে হাইড্রোজেন, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CH3। এই বিক্রিয়াটা কেন দিতে হয়েছে জানো? কারণ আমাদের কাছে মানে শেষের দিকে এসে আমরা বিক্রিয়া পাচ্ছিলাম না, তাই। ঠিক আছে? এটা পলিমারকরণ বিক্রিয়া, খুবই সহজ কথা। এটা হচ্ছে আমাদের কাছে অ্যালকিন আছে, এর সাথে N মোল যুক্ত করে বিক্রিয়া করলে, পলিমারকরণ করলে এখানে একটা পলিমারকরণ বিক্রিয়াটা একটা হবে আর কি। পলিমারকরণ বিক্রিয়া 2 ধরনের হয়, আমরা 2 ধরনেরটা দেইনি, 1 ধরনের দিচ্ছি আপাতত। আরেকটা কি আছে? ফ্রি রেডিক্যাল বিক্রিয়া টাইপের একটা আছে। কোনটা সেটা? যেমন ধরো CH4 এর সাথে ক্লোরিন দিয়ে বিক্রিয়া করবা ইউভির উপস্থিতিতে, তখন কি উৎপন্ন হবে? একটা করে হাইড্রোজেন চলে যাবে, সবগুলোতে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে আর কি। সো ইন টোটালি কয়টা বিক্রিয়া করছি? 40টা বিক্রিয়া করছি। আমার মনে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কভার করা হয়েছে। বুঝছো? তখন কি কোনো কিছু কনফিউশন আছে? নেই। তবুও তোমাদের যাদের মনে হচ্ছে যে এই বিক্রিয়াগুলো সুন্দরভাবে লিখে রাখা দরকার, সুন্দরভাবে নিজের মতো করে নোট করবা। আর তোমরা যদি কোনো একটা টপিকে কোনো একটা বিক্রিয়া বুঝতে অসুবিধা হয়, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র অক্সিকেম ইউটিউব চ্যানেলে আসার পরে তুমি কি করো? এখানকার যে একদম বেসিক থেকে অর্গানিক কেমিস্ট্রি ফুল সিলেবাসের উপরে আছে, এই প্লে লিস্টটা করে ফেলো। টোটাল 12টা লেকচারে তোমার অর্গানিক কেমিস্ট্রি একদম সুন্দরভাবে শেষ হয়ে গেছে, কিচ্ছু আর করা লাগবে না। তাহলে দেরি কেন? আমার মনে হয় তোমার এখনই শুরু করা উচিত। ওকে। সো আমি কি করে ফেলছি? আমি কিন্তু সব পড়াই ফেলছি। এটা কিন্তু একটা অনেক বড় কাজ হয়ে গেল। ঠিক আছে? এটা অনেক বড় কাজ একটা হয়ে গেল। যাই হোক, আমার যেটা শেষ করা দরকার ছিল আমি শেষ করে ফেলছি। অ্যান্ড তোমাদের এখন পড়ার কথা, তোমরা সুন্দরভাবে পড়বা। তোমরা কীভাবে শেষ করবা? নেম রিয়াকশনটাকে আলাদাভাবে লিখবা আর কি। নেম রিয়াকশনের পার্ট তোমরা আলাদা করে একটু হ্যান্ড নোট করবা। হ্যান্ড নোট করলে তোমার জন্য একটু সুবিধা। বুঝছো? করতে পারবো না?
সো দিন শেষে সবসময়ের জন্য কিছু কথা পছন্দ বলার মতো করে আর কি। তো দ্যাটস ওয়াই এখানেও কিছুটা বলা দরকার। হ্যাঁ, তো এখানে একটা কথা শুধু বলে রাখি। হ্যাঁ, আমরা জানি মানে দুই ধরনের মানুষ পাওয়া যায় পৃথিবীতে। তোমাকে এখানে একটু বলি, এই কথাটা আমার না, অন্য কারো একটা কথা। হ্যাঁ, তো আমি একটু বলি, টু টাইপস অফ পিপল, টু টাইপস অফ, তাই না? এটা আমার কথা না, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একটা হচ্ছে যে এক ধরনের মানুষ আছে যারা ফলাফলটাকে উদযাপন করে, আরেকটা হচ্ছে যে কি ফলাফল উদযাপনে যে বা ফলাফল পাওয়ার জন্য যে জার্নিটা, এই যাওয়ার যে জার্নিটা, এটা জার্নিটা উপভোগ করে। যেমন ধরো, আমি তো সহজ করে বলি, অর্গানিক কেমিস্ট্রির এই যে ফুল চ্যাপ্টারটাকে নিয়ে 12টা লেকচারে কনভার্ট করে যে চালানো যাচ্ছে আর কি, 1 নম্বর লেকচারের দিন থেকে শুরু করে আজকে 11 নম্বর লেকচার, আমি কিন্তু পুরো জার্নিটা উপভোগ করতেছি। ওকে, এটা হচ্ছে আমার জার্নিটা, আমি জার্নিটাতে উপভোগ করি। আর কিছু মানুষ আছে এরকম টাইপের যারা কিনা ফুল জার্নিটা দেওয়ার পরে যখন ফলাফলটা আসে, ধরো ফলাফলটা আসার সময় দেখলাম এই প্লেলিস্টটা অনেক বুম করছে, অনেক বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে, এই ভিউজটাকে উদযাপন করে আর কি। বুঝছো? দুই ধরনের মানুষ আছে, তুমি কোনটাতে হবা? দূরে কিন্তু দরকার, না হলে কিন্তু হবে না। বাট কোনো একটা জায়গায় কিন্তু একটা মানুষকে ডিফারেন্সিয়েট করতেই হবে আর কি। তোমাকে যদি বলা হয় তুমি কোনটা করবা, আমি তো একটা যদি বলি আমার মতো করে তুমি আমারটা করো, যে এই জার্নিটাকে এনজয় করো, আরেকজনের সাথে তোমাকে বলবো না, জার্নি এনজয় করা বাদ দিয়ে থেকে ফলাফলটার দিকে তাকাইলে তো ভালো হবে আর কি। তাও ঠিক, সবাই ঠিক, কেউ ভুল না। বাট তুমি এই দুইটা সংমিশ্রণে সুন্দরভাবে তৈরি হয়ে গড়ে ওঠো আর কি। কখনোই একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করার দরকার নেই। দুই ধরনের মানুষ হয়, দুই ধরনের মানুষ হয়, কেউ হচ্ছে ফলাফলটাকে উদযাপন করে, কেউ ফলাফল তৈরি করার জার্নিটাকে উপভোগ করে আর কি। তো তুমি যেটা করবা, ফলাফল তৈরি করার যে জার্নিটা আছে, এই জার্নিটা উপভোগ করার চেষ্টা করবা। তারপর ফলাফল যেদিন তুমি পাবা, তুমি সেদিন দেখবে যে ফলাফলটা উপভোগ করার চেষ্টা করবা। এখান থেকে তুমি বুঝবা তোমার মধ্যে আসলে কোন টাইপের মানুষের মধ্যে বেশি ভারটা থাকতেছে। মেবি তুমি হচ্ছে যে এই জার্নিটাকে বেশি পছন্দ করো রেদার দেন ফলাফল। এমন হতে পারে তুমি ফলাফলটাকে অনেক বেশি পছন্দ করো, ফলাফল নিয়ে অনেকক্ষণ থাকতে পছন্দ করো রেদার দেন দ্য জার্নি। হতেই পারে তো আর কি না? তোমার জন্য তোমরা যারা দেখতেছো এই মুহূর্তে স্টুডেন্টরা, তোমাদের কাছে এই মুহূর্তে দুইটা টাইপের মানুষকে আমি ভাগ করতে পারতেছি না। দুইটা টাইপের মানুষ হবা ইন ফিউচারে আর কি। বাট আজকের জন্য এই পড়াশোনা চলাকালীন সময়ে আমার মনে হয় তোমার দুইটাকেই মাথায় রাখতে হবে, এক ফলাফলটাকেও আর একটা জার্নিটাকেও। বুঝছো? দুইটা সংমিশ্রণ যদি তোমার মাঝখানে এখন থাকে না, তুমি একদম বেস্ট ভার্সনে পরিণত হবা। ওকে, বাট তুমি যদি এটা না হও, এখন যদি এটা না হয়, তুমি যদি অন্য কিছুতে পরিণত হও, ধরো তুমি ভাবলা ভাই আমার জার্নি দিতে ভালো লাগে না, আমি কষ্ট করে পড়াশোনা করবো না, আমি শুধু ফলাফলটার দিকে তাকায় থাকবো, ঘুমায় থাকবো, তাহলে ফলাফল তৈরি হবে না। আবার তুমি ভাবো যে আচ্ছা আমি ফলাফলের দিকে তৈরি হয়ে যাবো, মানে আমি তুমি যদি ভাবো আমি জার্নিটা উপভোগ করবো, ফলাফল কী হবে হবে, তখন দেখবা যে কি জানো, প্রতিদিন কষ্ট করা যে মেন্টালিটি, এই মেন্টালিটি আবার গড়ে উঠবে আর কি এরকম। ওকে, সো দুটো সংমিশ্রণে গড়ে ওঠো। ভবিষ্যতে তুমি যখন প্রফেশনাল লাইফে চলে যাবে, তখন এই দুটো যে কোনো একটার দিকে তুমি বেশি ফোকাস দিও আর কি, হয় ফলাফল অথবা জার্নি। ওকে, সো আই গেস অনেকগুলো কথাবার্তা বলছি, আজকে তাহলে আমরা এখানে শেষ করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেহেতু তোমাদের সাথে আমার অর্গানিক কেমিস্ট্রি প্লেলিস্টটা শেষ হচ্ছে, এই প্লেলিস্টটাকে তোমাদের বন্ধুদের কাছে তুলে দেওয়ার বা পৌঁছে দেওয়ার দায়িত্বটা তোমরা একটু নিয়ে নাও, আমার কিছু বলার নেই। আর এর বাইরে তোমাদের যদি কারো মনে হয় তোমরা আমার সাথে গাইডেড কোর্স করবা, যেখানে আমার তত্ত্বাবধানে আমার কথাবার্তা, আমার লেকচার প্যাটার্নের মাধ্যমে তোমরা কন্টিনিউ করবা, বোথ অফলাইন অ্যান্ড অনলাইন, তুমি কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সবগুলো অনলাইন কোর্সগুলো oxychem.net এই ওয়েবসাইট থেকে তুমি পেয়ে যাবে আর কি। বুঝছো? হ্যাঁ, তাহলে তুমি এখানে ঢুকে কোর্স করতে পারবা। এই মুহূর্তে চলমান আছে 27 ব্যাচের সাইকেল অ্যান্ড 26 ব্যাচের রিভিশন কোর্স। ঠিক আছে, সামনে আবার 26 ব্যাচের জন্য আমি এই এডমিশন কোর্সও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা যাক কী হয় সামনের বছর। মানে গত বছর আমার কাছে 25 ব্যাচের প্রায় 1000 জন শিক্ষার্থী, লাস্ট কাউন্ট হিসেবে 990 জন শিক্ষার্থী দেখছি আমার সাথে এডমিশনের কোর্সটা কমপ্লিট করেছে আর কি। ওকে, ইনশাল্লাহ দেখা যাক, তোমাদের সাথে ভালো একটা সময় কাটবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।